হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই চ্যানেলে। তোমরা অনেকেই মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠে গেছো, অনেকে সায়েন্স নিয়ে পড়বে বলে প্রিপারেশন নিচ্ছ, অনেকে আবার মেন্টালি প্রিপেয়ার হয়েছো যে আমি যেই দিব, আমি নিট দেব। তো নিট যেই জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করতে চাইছো। আবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাস 9-10-এ পড়ো, অথচ এখন থেকে ভাবছো যে আমরা নিট যেই জন্য ফাউন্ডেশন প্রিপারেশন এখন থেকে শুরু করব। তো তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিও, আজকের এই সেশন খুব হেল্পফুল হতে চলেছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো ফিজিক্স পড়ান, আজকে আপনি বেসিক ম্যাথস কেন পড়াতে যাচ্ছেন? কেন আপনি কি ম্যাথস পড়াবেন, আপনি কি ফিজিক্স পড়াবেন না? অ্যান্সারটা হচ্ছে না, আমি ফিজিক্সই পড়াবো। কিন্তু তুমি একটা কথা বলো, ম্যাথস যদি কেউ না করতে পারে তাহলে কি সে ফিজিক্স করতে পারবে? একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাই। সাপোজ করো তোমাকে আমি বললাম তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে শুরু করো। তারপরে তোমাকে যদি জিজ্ঞাসা করি 2 সেকেন্ড পরে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তুমি অ্যান্সারটা কি দেবে? যে স্যার এটা তো সহজ কোয়েশ্চেন, আমি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে শুরু করি তাহলে 2 সেকেন্ড পরে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করবো সেটা হচ্ছে 2 × 2 = 4। এখন অ্যান্সারটা তো অবশ্যই ঠিক, অ্যান্সারটা ভুল নেই। প্রত্যেকে তোমরা গুণ করতে জানো, তাই জন্য এই অঙ্কটা তুমি ইজিলি করে দিলে। এখন যদি তোমাকে গুণ আমি না শেখাতাম, তুমি কি অঙ্কটা করতে পারতে? তুমি কি ফিজিক্সের এই অ্যান্সারটা দিতে পারতে? অ্যান্সারটা হচ্ছে না। তোমাকে যদি ফিজিক্স করতে হয়, তোমাকে যদি এই অঙ্কটা করতে পারতে হয়, তাহলে অবশ্যই তোমাকে গুণ জানতে হবে। এখন গুণ তো ক্লাস 4-5-এ শিখে যাও, মানে মোটামুটি 4-5-এ কেউ শেখে, কেউ 1-2-এ শেখে। তো মোটামুটি গুণ শিখেছো বলেই তো আজকে অঙ্কটা করতে পারছো। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম কেউ যদি ম্যাথস করতে না পারে তাহলে তার পক্ষে ফিজিক্স করা পসিবল নয়। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ফিজিক্স পড়েছো, ক্লাস 10 পর্যন্ত যে ফিজিক্স পড়েছো, সেই ফিজিক্স করতে গেলে যেটুকু অঙ্ক প্রয়োজন তোমাদেরকে 5-6-7 পর্যন্তই 5-6-7 পর্যন্ত তোমাদেরকে সেই অঙ্কগুলো শিখিয়ে দেওয়া হয়, তাই জন্য তোমরা অঙ্কগুলো ইজিলি করতে পারো। এখন ঘটনা হচ্ছে যখন তুমি 11-12 ফিজিক্স পড়বে তখন দেখবে অঙ্কের এমন কিছু কিছু জিনিস লাগছে যেগুলো করতে গেলে তোমাকে কিন্তু হাইয়ার লেভেলের ম্যাথামেটিক্স করতে হবে। সাপোজ করো তোমাকে এখন ভেক্টরের কনসেপ্ট লাগছে, সাপোজ করো তোমাকে ফিজিক্স করতে গিয়ে ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগছে। এখন ক্লাস 12-এ ইন্টিগ্রেশন পড়ানো হয় ক্লাস 12-এ। এখন তুমি ক্লাস 12-এ ইন্টিগ্রেশন করবে, শিখবে, তারপরে তুমি 11-এর ফিজিক্সটা করবে। এটা কি পসিবল? তাহলে তোমাকে ইন্টিগ্রেশনের সমস্ত অঙ্কগুলো ছেড়ে আসতে হবে, ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না। তাই জন্য তোমাকে কি করানো হয়, আগে তোমাকে বেসিক ম্যাথ শেখানো হয়। বেসিক ম্যাথসে আমরা ইন্টিগ্রেশন শিখবো, বেসিক ম্যাথসে আমরা ডেরিভেটিভ শিখবো, বেসিক ম্যাথসে আমরা ত্রিকোণমিতি শিখবো, বেসিক ম্যাথসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখবো। তো এই বেসিক ম্যাথসে কি করানো হবে, তোমাদেরকে 11-12-এর ফিজিক্স পড়তে গেলে যে যে ম্যাথস দরকার সেই সমস্ত ম্যাথসটা কিন্তু ফিজিক্সের বেসিক ম্যাথ সেকশনে তোমাদেরকে করানো হবে। অনেক স্টুডেন্টদের মনে প্রশ্ন আসে যে স্যার আমি যদি নিট দিতে চাই তাহলে কি আমাকে অঙ্ক রাখতে হবে? তোমরা অনেকেই অনেক স্যারদের কাছে জিজ্ঞাসা করো, অনেক দাদাকে জিজ্ঞাসা করো। দেখো, যারা নিট দিতে চাইছো, যারা নার্সিং এক্সামে বসতে চাইছো, তাদের অঙ্ক রাখতে হবে কি হবে না এই বিষয়ে নানা স্যারেদের নানা রকম বক্তব্য রয়েছে। কিছু কিছু স্যার মনে করেন যে অঙ্ক না রাখলে তো ফিজিক্স করা পসিবল নয়। কতটা ঠিক? সত্যি তো অঙ্ক না করলে ফিজিক্স করা পসিবল নয়, অঙ্ক জানতেই হবে ফিজিক্স করতে গেলে। কিন্তু আবার কিছু কিছু স্যার আছেন যারা মনে করেন যে না, অঙ্ক না রাখলেও কিন্তু ফিজিক্স করা যায় এবং তুমি ইজিলি নিট পরীক্ষা ক্র্যাক করতে পারবে, ইজিলি তুমি নার্সিং পরীক্ষাও ক্র্যাক করতে পারবে। আমিও সেই দলের মধ্যেই পড়ি যে মনে করি যে তোমাকে যদি ফিজিক্স করতে হয় তাহলে তুমি অঙ্ক না রাখলেও চলবে। তুমি যদি নিট অ্যাসপিরেন্ট হও, তুমি যদি মেডিকেল স্ট্রিম নিয়ে যদি এগোতে চাও তাহলে কিন্তু তোমাকে অঙ্ক না রাখলেও চলবে। হ্যাঁ, ফিজিক্স করতে গেলে অঙ্ক লাগে। এখন সেই যে অঙ্কগুলো ফিজিক্স করার জন্য প্রয়োজন হবে সেগুলো তো আমি তোমাদেরকে বেসিক ম্যাথসের আন্ডারেই শিখিয়ে দিচ্ছি, তাহলে কেন আর অঙ্ক সাবজেক্টের প্রয়োজন হবে? হ্যাঁ, এরপর যারা যেই অ্যাসপিরেন্ট রয়েছো, যারা ফিজিক্স নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাইছো, যারা ইঞ্জিনিয়ারিং দিতে চাইছো, তাদেরকে তো অঙ্ক রাখতেই হচ্ছে। কিন্তু যারা নিট অ্যাসপিরেন্ট, যারা শুধুমাত্র মেডিকেল লাইনের দিকে যেতে চাও, শিওর যে আমি মেডিকেল লাইনেই যাব, এই ধরনের স্টুডেন্টদের কিন্তু অঙ্ক রাখার কোনো প্রয়োজন নেই। কারণ ফিজিক্সের অঙ্ক করতে গেলে যেটুকু অঙ্ক দরকার সেই সমস্ত অঙ্ক বেসিক ম্যাথসের আন্ডারে করিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ফিজিক্সের অঙ্ক করতে গেলে যে যে অঙ্কগুলো লাগবে, যে যে অঙ্কের কনসেপ্টগুলো লাগবে, আমি সবকটা জিনিস কিন্তু এই বেসিক ম্যাথসের আন্ডারে কিন্তু কভার করব। আরেকটা কথা বলে রাখি, যদি বেসিক ম্যাথস ভালো করে করা থাকে, কেউ যদি ক্যালকুলেশন খুব ভালো করতে পারো, তাহলে তার ফিজিক্সের কিন্তু 50% প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে।
কি বললাম বুঝতে পারলে? 50% প্রবলেম কিন্তু এইখানেই সলভ হয়ে যাবে। বেসিক ম্যাথকে কিন্তু ছেলেখেলা করলে চলবে না, তোমাকে বেসিক ম্যাথটা ভালো করে করতে পারতে হবে, তোমাকে বুঝতে হবে যে কেন ইন্টিগ্রেশন করব, তোমাকে বুঝতে হবে যে কেন ডেরিভেটিভ করব। আচ্ছা তুমি ধরো না, সাপোজ করো তুমি বেসিক ম্যাথ পড়লে না, তুমি আগেই ভেক্টর শুরু করলে, এখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে এই দুটো ভেক্টরের যদি রেজাল্টেন্ট ভেক্টর যদি বের করতে পারলে, তাহলে তুমি ত্রিকোণমিতি না শিখলে তুমি তো ভেক্টরের অঙ্ক করতে পারবে না, তাই জন্য তোমাকে বেসিক ম্যাথ লাগবে। তাহলে বেসিক ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে ক্লাস 9-10 থেকেই বেসিক ম্যাথ করে নাও, দিয়ে 11-12 একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাও। অনেকে ক্লাস 11-এ উঠে থেকে করতে শুরু করো, অনেকে আবার ক্লাস 12-এ গিয়ে বেসিক ম্যাথ ইন্টিগ্রেশন শেখো, ঠিক আছে? তো আমার মনে হয় ক্লাস 11-এ যারা যারা উঠেছো তাদেরকে আগে বেসিক ম্যাথস করা উচিত, আর যারা ক্লাস 9-10 থেকেই বেসিক ম্যাথ শেখা শুরু করছো তারা তো বিশাল অ্যাডভান্টেজ পাবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো চলো আজকে আমরা আলোচনা শুরু করছি। বেসিক ম্যাথস কিন্তু একটা ভিডিওতে হবে না, মোটামুটি বেশ কিছু লেকচার লাগবে বেসিক ম্যাথস করতে। তো আজকে আমরা ওই বেসিক ম্যাথসেরই শুধুমাত্র ত্রিকোণমিতি, যা যা ত্রিকোণমিতি রয়েছে বেসিক ম্যাথসে, আমাদের ফিজিক্স করতে গেলে বেসিক ম্যাথসে যে সমস্ত ত্রিকোণমিতি, যে সমস্ত ক্যালকুলেশনগুলো রয়েছে, যেটুকু ত্রিকোণমিতি শেখা দরকার, যেটুকু ট্রিগোনোমেট্রি শেখা দরকার, সেই সমস্ত ট্রিগোনোমেট্রির কনসেপ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখো একটা কথা বলে দিই, ক্লাস 10-এ কিন্তু ত্রিকোণমিতি শেখানো হয়, ম্যাক্সিমাম ছেলেরাই ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট, সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, অ্যাঙ্গেল মানে কি, ট্যান থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটার সঙ্গে কস স্কোয়ার থিটার কি সম্পর্ক, সাইন থিটার সঙ্গে কোসেক থিটার কি সম্পর্ক, এগুলো তোমরা জানো। আমি একদম জিরো লেভেল থেকেই শুরু করব, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যাদের যাদের মনে হচ্ছে এই কনসেপ্টগুলো আমাদের জানা আছে, না পড়লেও চলবে, দয়া করে তোমরা ভিডিওটা স্কিপ করে দাও, যেখান থেকে তোমাদের দেখার প্রয়োজন হবে সেখান থেকে তোমরা দেখবে। আমি কিন্তু জিরো লেভেল থেকেই শুরু করছি, আর আমার মনে হয় তোমরা যদি জেনেও থাকো, একটু যদি দেখে নাও, তাহলে রিভিশন হয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। চলো আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রথম কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল কি। অ্যাঙ্গেল যদি বুঝতে হয়, একটা সাপোজ করো একটা রোটেটিং লাইন, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এই ও এ লাইনটা একটা রোটেটিং লাইন, যেটা রোটেট করতে পারে, এইরকম ভাবে রোটেট করতে পারে, যার ইনিশিয়াল পজিশনটা হচ্ছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়ালি ছিল। এই যে ও এ লাইনটা, সেটা এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়ালি ছিল। এরপর এই যে ও এ লাইন, সেটা কিন্তু এইভাবে রোটেট করতে পারে। অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে লাইনটা, এই যে রোটেটিং লাইনটা কোনো একটা স্পেসিফিক টাইমে কতটা রোটেশন করলো, সেটাকেই আমি অ্যাঙ্গেল বলবো। কোনো একটা রিভলভিং লাইন, কোনো একটা রিভলভিং লাইন কোনো একটা স্পেসিফিক টাইমে তার ইনিশিয়াল পজিশন থেকে কতটা রোটেট করলো, সেই অ্যামাউন্টটাকেই আমি অ্যাঙ্গেল বলবো। ডেফিনেশন কি বলছে দেখো, ডেফিনেশন কি বলছে, দ্য অ্যাঙ্গেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ রেভলিউশন, অ্যাঙ্গেল ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যামাউন্ট অফ রেভলিউশন দ্যাট দ্য রিভলভিং লাইন মেক্স উইথ ইটস ইনিশিয়াল পজিশন। এই যে এখানে হচ্ছে রিভলভিং লাইন, সেই রিভলভিং লাইনটা তার ইনিশিয়াল পজিশনের সঙ্গে কতটা, মানে ইনিশিয়াল পজিশন থেকে কতটা রোটেট করেছে, সেই অ্যামাউন্টটাকেই বলবো আমি অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাহলে এটা যদি তার ইনিশিয়াল পজিশন হয়, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে সে কতটা রোটেট করেছে। আমি ধরে নিচ্ছি সেটা থিটা কোণে রোটেট করেছে, আমি ধরে নিচ্ছি সেটা থিটা কোণে রোটেট করেছে, তাহলে এই থিটাটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল। বোঝা গেছে? এবারে অ্যাঙ্গেলটা বোঝা গেল, এবারে আমরা বুঝবো পজিটিভ অ্যাঙ্গেল মানে কি আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি। আমরা বুঝবো পজিটিভ অ্যাঙ্গেল মানে কি। পজিটিভ
অ্যাঙ্গেল মানে কি, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি? একটা জিনিস খেয়াল করে রাখবে, একটা জিনিস খেয়াল রাখবে, সবসময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যে অ্যাঙ্গেলটা যাবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা যাবে, সেটাকে আমরা সবসময় পজিটিভ জানবো। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে অ্যাঙ্গেলটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলা হয়। পজিটিভ অ্যাঙ্গেল হবে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি অ্যান্টি ক্লক ডাইরেকশনে বা ঘড়ির কাঁটার অপোজিট ডাইরেকশনে যে অ্যাঙ্গেলটা হবে, সেটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল কনসিডার করব। আর অবভিয়াসলি ক্লক ও অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই ডাইরেকশনে অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয়, তাহলে এই ডাইরেকশনে অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ কনসিডার করব। তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ কনসিডার করব। বোঝা গেছে? দেখো, এবারে অ্যাঙ্গেল মেজার কি করে করব? অ্যাঙ্গেল মানে কি বুঝতে পেরেছো? এবার অ্যাঙ্গেল যে পরিমাপ করব, তার ফর্মুলা কি আছে? তার জন্য আমাকে আগে একটা সার্কেল কনসিডার করতে হবে। এই সার্কেল, এবার সাপোজ করো এটা হচ্ছে সার্কেলের সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস, এইটাকে আমরা আর্ক বলি। এইটাকে আমরা কি বলি? আর্ক বলি বা বৃত্তচাপ বলি। এটাকে আমরা আর্ক বলি। এই আর্কটা কেন্দ্রে থিটা কোণ করেছে, এই চাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ করেছে। তাহলে অ্যাঙ্গেলের সঙ্গে আর্কের বা রেডিয়াসের কি সম্পর্ক? আবার বলছি, অ্যাঙ্গেলের ফর্মুলা আমি পড়ছি। সাপোজ করো একটা আমি সার্কেল কনসিডার করেছি বা একটা বৃত্তচাপ কনসিডার করেছি। এই বৃত্ত, আচ্ছা এক কাজ করি, দাঁড়াও, একটু বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে মুছে দিই। ঠিক আছে, এই বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা, এটা তো কোনো একটা বৃত্তের অংশ। এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করেছে, সেই কোণটা মেজার আমি কি করে করব? এটাকে আমি আর্ক বলছি, এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা নামটাও দিয়ে দিই, এইখানে এবিটা হচ্ছে বৃত্তচাপ। এবিটাকে কি বলবো? এবি কে আমি আর্ক বলবো। ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু রেডিয়াস বলবো, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল। আর্ককে আমি এস দিয়ে প্রকাশ করছি, রেডিয়াসকে আমি আর দিয়ে প্রকাশ করছি। এখন অ্যাঙ্গেলের সঙ্গে আর্ক আর রেডিয়াসের কি সম্পর্ক? আমরা জানি যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর্ক বাই রেডিয়াস। অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর্ক বাই রেডিয়াস। এখন তুমি দেখো, আর্ক এটা তো একটা দৈর্ঘ্যকে প্রকাশ করছে। দৈর্ঘ্যের একক কি? মিটার। এর এককটা কি হবে? দৈর্ঘ্যের একক কি হবে? একক হবে মিটার। রেডিয়াসের একক হবে মিটার। তাহলে থিটাটা, সে একক বললে ভুল হবে, দাঁড়াও ছাড়ো,
এস, এস এর মাত্রা কি? এস যেহেতু দৈর্ঘ্যকে প্রকাশ করে, তাহলে এরও মাত্রা হচ্ছে এল, তারপরে রেডিয়াসের মাত্রাও হচ্ছে এল। তাহলে থিটা বা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের ডাইমেনশন হয় না, এটা হচ্ছে ডাইমেনশনলেস, এটা হচ্ছে এল টু দ্য পাওয়ার 0। অ্যাঙ্গেলের ডাইমেনশন হচ্ছে ডাইমেনশনলেস, অ্যাঙ্গেলের ডাইমেনশন হচ্ছে এল টু দ্য পাওয়ার 0। এখন অ্যাঙ্গেলের একক রয়েছে, অ্যাঙ্গেলের কিন্তু একক রয়েছে, অ্যাঙ্গেলের ডাইমেনশন নেই কিন্তু অ্যাঙ্গেলের একক রয়েছে। অ্যাঙ্গেলের একক কি? এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের দুটো একক রয়েছে, ছাড়ো, ইউনিট অফ অ্যাঙ্গেল, এর ইউনিট কি কি রয়েছে? একটা একক হচ্ছে ডিগ্রি, আর একটা একক হচ্ছে রেডিয়ান। এখন রেডিয়ানের সঙ্গে ডিগ্রির সম্পর্ক কি এটাও আমাদেরকে জানতে লাগবে। জেনে রাখবে যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। কি বললাম? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। যদি তোমাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে দেয় তাহলে তুমি সিম্পল এই সূত্রটা লাগাবে, যেখানে যেখানে পাই দেখবে সেখানে সেখানে তুমি 180 বসাবে। ঠিক আছে? যেমন সাপোজ করো পাই বাই 3, পাই বাই 3 রেডিয়ান। তোমরা নিজেরাই বলো পাই বাই 3 রেডিয়ান মানে কত ডিগ্রি হবে? এই পাইয়ের জায়গায় 180 বসাও, এত ডিগ্রি হবে, তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। সিমিলারলি পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান তুমি 180 বসাও, ইজ ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। তুমি পাই বাই 6 রেডিয়ান করো, পাই বাই 6 রেডিয়ান করো, পাইয়ের জায়গায় 180 বসাও, তাহলে এটা তোমার 30 ডিগ্রি হবে। এভাবে তুমি রেডিয়ান থেকে ডিগ্রিতে ইজিলি যেতে পারবে। এবারে ডিগ্রিকে আমি, ডিগ্রিরও কিছু ভাগ রয়েছে, ডিগ্রিকে আমি মিনিটে কনভার্ট করতে পারি, মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করতে পারি। খেয়াল করবে 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়। আবার খেয়াল করবে 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়। একটা দাগ মানে মিনিট, দুটো দাগ মানে সেকেন্ড, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? একটা দাগ মানে হচ্ছে মিনিট, দুটো দাগ মানে হচ্ছে সেকেন্ড। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখি নেক্সট তোমাদেরকে কি পড়তে হবে, দাঁড়াও, অ্যাঙ্গেলে আর কি রয়েছে? অ্যাঙ্গেলে তেমন জানার মতো আর কিছু নেই। ঠিক আছে? এবারে এটা তো এইখানে করে দিলেই হতো, দাঁড়াও, এক ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, বাস। এই কটা জিনিস কিন্তু মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে? চলো নেক্সট। এবারে একটা অঙ্ক দিয়েছে, কি বলছে? এ সার্কুলার আর্ক অফ লেন্থ পাই সেন্টিমিটার, এটা আর্ক দিয়ে দিয়েছে যার লেন্থটা পাই সেন্টিমিটার। ফাইন্ড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট এট দ্য সেন্টার ইন রেডিয়ান এন্ড ডিগ্রি। এই আর্কটা এই সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা আমাকে বের করতে হবে, আর অ্যাঙ্গেলটা ডিগ্রিতেও বের করতে হবে, অ্যাঙ্গেলটা আমাকে রেডিয়ানেও বের করতে হবে। ঠিক আছে? তো এই থিটা আমরা এইমাত্র শিখলাম, থিটা মানে কি হয় এইমাত্র শিখলাম। থিটা ইজ ইকুয়াল টু
আর্ক বাই রেডিয়াস। এখন আর্কের মান আমাকে পাই বলে দিয়েছে, আর রেডিয়াসের মান আমাকে 6 বলে দিয়েছে। এখন পাই যেহেতু বসিয়েছি তাহলে এটা আমার রেডিয়ানে এসেছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 6 রেডিয়ান। আর এইমাত্র করলাম যে পাই বাই 6 রেডিয়ান মানে কত ডিগ্রি হয়, তুমি পায়ের জায়গায় 180 বসাবে, পায়ের জায়গায় তুমি 180 বসাতে পারো, এটাকেই তুমি বসাতে পারো 180 বাই 6 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে একটা অ্যান্সার হচ্ছে তোমার পাই বাই 6 রেডিয়ান, আর একটা অ্যান্সার হচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, বাস, সহজ কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 6 ডিফারেন্ট রেশিও। আচ্ছা, এবারে ত্রিকোণমিতির যে রেশিও গুলো ছিল, সাইন থিটা ছিল, কস থিটা ছিল, ট্যান থিটা ছিল, সেক থিটা ছিল, কোসেক থিটা ছিল, কট থিটা ছিল, এগুলো আমাদেরকে পড়তে লাগবে। ঠিক আছে, চলো তাহলে ড্র করা যাক। সাপোজ করো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি। এখন লম্ব, ভূমি আর অতিভুজ কোনটা লম্ব হবে? লম্ব এটাও হতে পারে, লম্ব এটাও হতে পারে। এখন কোন একটা স্পেসিফিক সমবাহু বলছি, সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কোনটা হবে, অর্থাৎ লম্ব কোনটা হবে, সেটা ডিপেন্ড করেছে আমি লম্বটা ক্যালকুলেট করেছি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে। আমি যদি থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে ক্যালকুলেট করি তাহলে লম্ব এখানে অবশ্যই পিএম হবে। আবার যদি এটা যদি থিটা হয়, এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমার 90 মাইনাস থিটা হচ্ছে, এটা আমার 90 মাইনাস থিটা হচ্ছে। আমি আবার যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে লম্ব আমার এইটা হচ্ছে। কি বলছি বুঝতে পারছো? আমি যদি থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি লম্ব বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে লম্ব আমার পিএম হচ্ছে। আবার 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি ক্যালকুলেশন করতে দেখতে চাই তাহলে লম্ব সেই ক্ষেত্রে আমার ওএম হচ্ছে। এখন ত্রিকোণমিতি রেশিও মানে কি? কোনো একটা সমবাহু বলছি, কোনো একটা সমকোণী ত্রিভুজের, অর্থাৎ কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের যে ডিফারেন্ট সাইড গুলো রয়েছে সেই সাইডের রেশিও গুলোকে আমি ত্রিকোণমিতির রেশিও দিয়ে প্রকাশ করি। যেমন ধরো এখানে সাইন থিটা রয়েছে, ট্যান থিটা রয়েছে, সেক থিটা রয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে সাইন থিটা মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। দেখো তাহলে সাইন থিটা পারপেন্ডিকুলার মানে কোনটা? পারপেন্ডিকুলার মানে হচ্ছে পিএম। আচ্ছা, হাইপোটেনাস মানে কিটা? হাইপোটেনাস মানে হচ্ছে ওপি। তোমরা এগুলো জানো, আমি এগুলো আলোচনা করছি না, জাস্ট বলে দেওয়া আছে সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এগুলো তোমরা জানো, জাস্ট একটা রেফারেন্সের জন্য আমি এগুলো বোর্ডে দিয়েছি। এবারে আমি যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটার সাপেক্ষে ত্রিকোণমিতির রেশিও গুলোকে ক্যালকুলেট করব, বা ট্রিগনমেট্রিক রেশিও বা টি রেশিও গুলোকে ক্যালকুলেট করে দেখতে চাইছি। আমি বের করতে চাই সাইন 90 মাইনাস থিটার ভ্যালু। দেখো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? লম্ব, লম্ব মানে আমার ওএম হচ্ছে, আর অতিভুজ মানে আমার ওপি হচ্ছে। তুমি দেখো এটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস এটা সাইন 90 মাইনাস থিটা। সাইন মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওএম মানে কি? ওএম মানে দেখো এর সাপেক্ষে লম্ব হচ্ছে ওএম, এটা অতিভুজ মানে হচ্ছে এটা। তুমি দেখো cos থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, এটা কিন্তু প্রুফ হয়ে গেল। আবার আমি যদি সাইন থিটার মানটা ক্যালকুলেট করি আর এইখান থেকে যদি cos 90 মাইনাস থিটার মানটা ক্যালকুলেট করে দেখতে চাই, তাহলে আমি দেখতে পাবো যেটা সাইন থিটাকে প্রকাশ করছে সেটা cos 90 মাইনাস থিটাকে প্রকাশ করছে। কারণ তুমি দেখো যখন তুমি cos 90 মাইনাস থিটার ভ্যালু বের করতে চাই যখন যাবে, তখন cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ।
বা বেস বাই হাইপোটেনাস। এখন এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বেস কোনটা? বেস হচ্ছে পিএম। দেখো তাহলে বেস হচ্ছে পিএম বা এমপি, যাই হোক, তো বেস হলো, আর হাইপোটেনাস, হাইপোটেনাস মানে হচ্ছে ওপি, এই হাইপোটেনাস মানে ওপি। তাহলে সাইন থিটার মান যা কস 90 মাইনাস থিটার মান তা, কস থিটার মান যা সাইন 90 মাইনাস থিটার মান তা। এগুলো তোমরা ক্লাস 9-এ সরি ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছো, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে কিভাবে। ঠিক আছে, এবারে তুমি এখানে ট্যান থিটার মান, এখানে তুমি ট্যান থিটার মান ক্যালকুলেট করে দেখেছো, আর তুমি লক্ষ্য করে দেখো এটার মানই কট 90 মাইনাস থিটার সঙ্গে সমান হবে। কারণ কট মানে কি? কট মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, ভূমি বাই লম্ব। এখন এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি কোনটা? ভূমি হচ্ছে পিএম বলো বা এমপি বলো, তাহলে এইটা বাই এইটা, এমপি বাই ওএম। এই দেখো এমপি বাই ওএম, তাহলে দেখতে পেলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু যা হচ্ছে কট 90 মাইনাস থিটার ভ্যালু কিন্তু তাই হচ্ছে। আবার তুমি এখানে দেখতে পাবে কট থিটার যা মান ট্যান 90 মাইনাস থিটার তাই মান। সেক থিটার যা মান কোসেক 90 মাইনাস থিটার তাই মান। কোসেক থিটার যা মান সেক 90 মাইনাস থিটার তাই মান। এবারে ইট ক্যান বি ইজিলি প্রুভড দ্যাট, তোমরা জানো যে কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো, তাই জন্য আমি আর বেশি কিছু আলোচনা এই বিষয়ে করছি না। ঠিক আছে, চলো নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এগুলো। তোমরা ক্লাস 10-এ জেনে এসেছো সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 30-র ভ্যালু কত হয়। তো মোটামুটি সমস্ত ত্রিকোণমিতির অনুপাত বা সমস্ত টি রেশিও গুলোর ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো তোমাদের কাছে জানা? এই যে তোমরা ক্লাস 10-এ এত দূর পর্যন্ত সমস্ত মানগুলো মুখস্থ করে এসেছো। তুমি সাইন 0-র মান জানো, তুমি কস 0-র মান জানো, তুমি ট্যান 0-র মান জানো, তুমি সাইন 30-র মান জানো, কস 30-র মান জানো, ট্যান 30-র মান জানো, কিন্তু এই মানগুলো তোমাদের কাছে জানা নয়। সরি, এই মানগুলো তোমাদের কাছে জানা নয়। এবারে এই মানগুলো তোমাদেরকে জানতে লাগবে। আপাতত এই মানগুলো কি করে মুখস্থ হবে তার ট্রিক আমি তোমাদেরকে শেখাচ্ছি, তারপরে প্রুফ করে দেখাবো যে কেন সাইন 120 ডিগ্রির ভ্যালু √3/2 হয়, কেন সাইন 135 ডিগ্রির ভ্যালু 1/√2 হয়, কেন কস 135 ডিগ্রির ভ্যালু -1/√2 হয়। এগুলো আমি তোমাদেরকে শেখাবো। আগে তোমাদেরকে মুখস্থ করাতে হবে, মুখস্থ করতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে কোথাও দেখবে তোমাকে কস 120 ডিগ্রির ভ্যালু জিজ্ঞাসা করছে, কোথাও ট্যান 120 ডিগ্রির ভ্যালু জিজ্ঞাসা করছে, কিন্তু এগুলো তো তোমাদেরকে করতে পারতে হবে, তাই এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো অঙ্কে শেখানো হয়, কিন্তু যেহেতু বেসিক ম্যাথ তোমরা শিখছো, তোমরা যেহেতু বেসিক ম্যাথ করছো, তাই জন্য এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তোমাদেরকে বোঝানো। আমি বোঝাবো, আগে আমি তোমাদেরকে মুখস্থ রাখার ট্রিক শেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট যেটা আমরা করব, তুমি এটাকে অ্যাজ এ মিরর কনসিডার করো, এটাকে রেফারেন্স লেভেল তুমি কনসিডার করো। তুমি লক্ষ্য করে দেখো তোমাকে যদি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে আসতে হয়, তাহলে তোমাকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে। আবার তোমাকে 90 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রিতে আসতে হয়, তাহলে তোমাকে 30 ডিগ্রি যোগ করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো তোমাকে যদি 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে আসতে হয়, তাহলে তোমাকে 45 ডিগ্রি বিয়োগ করতে হবে। আবার তোমাকে 90 ডিগ্রি থেকে যদি 135 ডিগ্রিতে আসতে হয়, তাহলে তোমাকে 45 ডিগ্রি অ্যাড করতে হবে। সিমিলারলি তোমাকে যদি 90 ডিগ্রি থেকে 150 ডিগ্রিতে যদি যেতে হয়, তাহলে তোমাকে 60 ডিগ্রি অ্যাড করতে হবে।
তোমাকে যদি 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসতে হয় তাহলে তোমাকে 60 ডিগ্রি মাইনাস করতে হবে। সিমিলারলি তোমাকে যদি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসতে হয় তোমাকে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। আবার তোমাকে 90 ডিগ্রি থেকে যদি 180 ডিগ্রিতে আসতে হয় তাহলে তোমাকে 90 ডিগ্রি অ্যাড করতে হবে। এখানে আসতে গেলে প্লাস 90 ডিগ্রি করতে হবে, আর এখানে আসতে গেলে মাইনাস 90 ডিগ্রি করতে হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো 30 ডিগ্রি বিয়োগে এলে √3/2 আসছে, তাহলে 30 ডিগ্রি যোগে গেল √3/2ই আসবে। তুমি দেখো এর ইমেজ এইখানে তৈরি হয়েছে, এর ইমেজ এইখানে তৈরি হয়েছে, এর ইমেজ এইখানে তৈরি হয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এটার ইমেজ এইখানে তৈরি হয়েছে, এটার ইমেজ এইখানে তৈরি হয়েছে, এটার ইমেজ এইখানে তৈরি হয়েছে। আবার তুমি লক্ষ্য করে দেখো যদি 45 ডিগ্রি কমিয়ে দিই আর যদি এখান থেকে 45 ডিগ্রি যদি যোগ করি তাহলে দেখো আমি সেম ভ্যালু পাচ্ছি। এইখানে দেখো 1/√2, এখানেও দেখো 1/√2, এখানে দেখো 1/√2। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, সাইনের ক্ষেত্রে সবগুলো প্লাস, কসের ক্ষেত্রে আর টেনের ক্ষেত্রে কিন্তু মাইনাস। এই জিনিসটা খেয়াল রাখবে, সাইনের ক্ষেত্রে শুধু প্লাস হবে, বাদ বাকি কস আর টেনের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। শুধুমাত্র এইটুকু জিনিস খেয়াল করবে, আমি তোমাকে সব বোঝাচ্ছি, শুধু এখন এইটুকু নোট করবে যে সাইনের ক্ষেত্রে সব প্লাস হচ্ছে, শুধুমাত্র কসের ক্ষেত্রে টেনের ক্ষেত্রে মাইনাস হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো আমি যদি 45 ডিগ্রি যদি কমিয়ে দিই আর 45 ডিগ্রি যদি বাড়িয়ে দিই, তুমি দেখো মানগুলো কিন্তু আইডেন্টিক্যাল আসছে, এটার সঙ্গে এটার আইডেন্টিক্যাল আসছে, এটার সঙ্গে এটা আইডেন্টিক্যাল আসছে, এটার সঙ্গে এটা আইডেন্টিক্যাল আসছে। শুধু একটা জিনিস বলছি, সাইনের ক্ষেত্রে মান মানে সাইন প্লাস হবে, কস আর টেনের ক্ষেত্রে কিন্তু সাইন অপোজিট হবে। মানে সাইনের কসের ক্ষেত্রে প্লাস, মানে কসের ক্ষেত্রে এগুলো মাইনাস হবে, টেনের ক্ষেত্রে এগুলো মাইনাস হবে, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে পজিটিভ আসবে। আবার তুমি লক্ষ্য করে দেখো তুমি যদি 60 ডিগ্রি যদি এগিয়ে যাও, দেখো এর ইমেজ এইখানে তৈরি হয়েছে, এর ইমেজ এইখানে তৈরি হয়েছে, এর ইমেজ এখানে তৈরি হয়েছে। আবার সেম জিনিস, সাইন পজিটিভ হবে, বাদ বাকি কস আর ট্যান নেগেটিভ হবে। এই রেঞ্জে যখন 90 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি থেকে যখন বেশি চলে যাচ্ছি, যখন অ্যাঙ্গেলটা 90 থেকে বাড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র কস আর ট্যান মাইনাস হবে। খেয়াল করবে, লিখে দিচ্ছি আমি, কস থিটার ভ্যালু যদি 90 থেকে 180-তে চলে যায়, 90 থেকে যদি 180-তে যদি চলে যায় তাহলে কস থিটা নেগেটিভ হবে, ট্যান থিটা নেগেটিভ হবে। বোঝাবো কেন হচ্ছে, বোঝাবো, আপাতত নোট ডাউন করে নাও। আর এটা তো অলওয়েজ, আর বোঝা গেছে? তুমি মোটামুটি লক্ষ্য করে দেখো এইটাকে যদি তুমি অ্যাজ এ মিরর কনসিডার করো তাহলে এর ইমেজ এইখানে তৈরি হচ্ছে, এর ইমেজ এইখানে তৈরি হচ্ছে। শুধুমাত্র সাইন পজিটিভ হবে, বাদ বাকি কস আর ট্যান নেগেটিভ হবে। থিটার মান যদি 90 থেকে 180-র মাঝে যদি হয়, থিটার মান যদি 90 থেকে 180-র মাঝে যদি হয় তাহলে কস আর ট্যান সবসময় নেগেটিভ কাজ করবে। বাদ বাকি এর সাপেক্ষে এর যা মানে এইখানে যা আছে তার ইমেজটা এখানে তৈরি হবে, এখানে যা থাকবে এখানেও তাই তৈরি হবে। √3/2 আছে, এখানেও √3/2 হয়েছে, এখানে হাফ আছে, এখানেও হাফ হয়েছে, এখানে √3 আছে, এখানেও √3 হয়েছে। শুধুমাত্র সাইনটা পজিটিভ, বাদ বাকি কস আর ট্যান কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তো এই সূত্রটাগুলো সরি এই ছকটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে। এবারে আশা করছি তোমরা সাইনের মানগুলো তোমরা জানো, সাইন 0-এর মান 0 হয়, সাইন 30-র মান 1/2 হয়, সাইন 45-এর মান 1/√2 হয়, এগুলো তোমরা জানো। এটা ধরে নিয়ে আমি তোমাকে বাদবাকি বললাম, ঠিক আছে? আর যারা সাইন 0, সাইন 30, সাইন 45-এর মান জানো না তারা আপাতত মুখস্থ করে নাও, ঠিক আছে? চলো নেক্সট। এবারে আসছি কারণ, কেন সাইনকে পজিটিভ করলাম, কেন কসকে নেগেটিভ করলাম, কেন ট্যানকে নেগেটিভ করলাম।
এর সমস্ত কারণ এবারে আমরা পড়বো। দেখো আমি কি বললাম, এই যে ছকটা যেটা করলাম সেটা মনে রাখার ট্রিক বলেছি। প্রত্যেকটা মান আমি দুটো নিয়ম দিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো। প্রত্যেকটা মান সাইন 120 ডিগ্রির মান কেন √3/2 হলো, কেন প্লাস √3/2 হলো, তোমাকে দুটো পদ্ধতির সাহায্যে প্রমাণ করে দেখাবো। চিন্তা করার কোনো দরকার নেই, আপাতত তোমাকে মুখস্থ ভাবে রাখতে হবে, কারণ যখন তখন আমার যে কোনো মান লাগতে পারে, তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। 3-4 বার প্র্যাকটিস করলে তুমি যখন অঙ্ক করবে না, তখন দেখে দেখেও যদি অঙ্ক করো, তোমার অজান্তেই কিন্তু তোমার এই মানগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে কারণ দেখো, আমি কি বলেছিলাম, এটা আমি একটা রিভলভিং লাইন কনসিডার করেছিলাম এরকম, যার এটা ছিল ইনিশিয়াল পজিশন, মনে পড়ছে? আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেলগুলো হয় সেটাকে আমি পজিটিভ কনসিডার করেছিলাম। ঠিক আছে, এবারে আমি লাইনটাকে রোটেট করাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, এরকম করে রোটেট করাচ্ছি, এরকম, সরি, আমি এরকম করে রোটেট করাচ্ছি। ঠিক আছে, আমি এরকম করে রোটেট করাচ্ছি। এবারে একবার যে ফুল রোটেশনটা হলো, এই ফুল রোটেশন হওয়াকালীন আমি এই পুরো জিনিসটাকে 4টে কোয়াড্রেন্টে ভেঙেছি। এই পুরো তলটাকে আমি 4টে কোয়াড্রেন্টে ভেঙেছি। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। খেয়াল রাখবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা কম হয়। এটা 0 ডিগ্রি, কারণ এটা ছিল আমার ইনিশিয়াল পজিশন, এটা ছিল আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে 0 ডিগ্রি। যতক্ষণ থিটার মানটা 90 ডিগ্রি না হচ্ছে, অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, তাহলে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আসো। যখনই থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, তখন তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। যখন থিটার মান 180 ডিগ্রি অপেক্ষা বেশি হবে আর 270 ডিগ্রি অপেক্ষা কম হবে, তখন তুমি থার্ড কোয়াড্রেন্টে থাকবে। আর যখন থিটার মানটা 270 ডিগ্রি অপেক্ষা বেশি হবে আর 360 ডিগ্রি অপেক্ষা কম হবে, তাহলে তুমি ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। দেখো না, এটা 0 ডিগ্রি আছে, এটা 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি, তারপরে আবার 360 ডিগ্রি, কারণ 360 মানেই 0, 360 হলেই একবার ফুল রোটেশন হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবারে এটা আমি ডিগ্রিতে দেখিয়েছি, তুমি চাইলেই তুমি এটা রেডিয়ানে দেখাতে পারো। 90 ডিগ্রি মানেই π/2, এখানে তুমি 0 বলে দাও। আচ্ছা, দাঁড়াও, নব্বই মানেই হচ্ছে π/2, পায়ের জায়গায় 180 বসাও, দেখো 90 ডিগ্রি বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে এইখানে থিটার মানটা হচ্ছে π/2 অপেক্ষা বেশি কিন্তু 180 অপেক্ষা কম। π/2 রেডিয়ান, সরি নট ডিগ্রি। থিটার মানটা π/2 রেডিয়ান অপেক্ষা বেশি হবে কিন্তু পাই রেডিয়ান অপেক্ষা কম হবে। এইখানে থিটার মানটা পাই রেডিয়ান অপেক্ষা বেশি হবে কিন্তু 3π/2 রেডিয়ান অপেক্ষা কম হবে। এইখানে থিটার মানটা 3π/2 রেডিয়ান অপেক্ষা বেশি হবে কিন্তু 2π রেডিয়ান অপেক্ষা কম হবে। কি বললাম বুঝতে পেরেছো? এবারে এই কোয়াড্রেন্টকে অলের ঘর বলা হচ্ছে। কেন বলা হচ্ছে এখনই এক্সপ্লেন করব, আপাতত মুখস্থ করো, এখনই এক্সপ্লেন করব। এই ফার্স্ট কোয়াড্রেন্টকে অলের ঘর বলা হয়, সেকেন্ড কোয়াড্রেন্টকে সাইনের ঘর বলা হয়, থার্ড কোয়াড্রেন্টকে ট্যানের ঘর বলা হয়, ফোর্থ কোয়াড্রেন্টকে কসের ঘর বলা হয়। ফার্স্ট কোয়াড্রেন্টকে অলের ঘর বলা হয়, সেকেন্ড কোয়াড্রেন্টকে সাইনের ঘর বলা হয়, থার্ড কোয়াড্রেন্টকে ট্যানের ঘর বলা হয়, ফোর্থ কোয়াড্রেন্টকে কসের ঘর বলা হয়। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস মুখস্থ রাখবে। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস।
এটাকে অল সাইন টেন কস রুল বলা হয়। কি বললাম? অল সাইন টেন কস রুল বলা হয়। ঠিক আছে, এবারে কেন এটাকে অলের ঘর বলা হচ্ছে, কেন এটাকে সাইনের ঘর বলা হচ্ছে, কেন ট্যান কেন কস, এর কারণটা এখন খোঁজার চেষ্টা করব। দেখো, দেখো সাপোজ করো আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, ঠিক আছে, আর এটা হচ্ছে সাপোজ করো পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এখন এই পয়েন্ট পি এর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স কমা ওয়াই। এবারে আছি আমি এই ঘরে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছি। এটা হচ্ছে পি মাইনাস এক্স কমা ওয়াই। তুমি লক্ষ্য করে দেখো দেখো এইখানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, আর অতিভুজ এটা পজিটিভের স্কোয়ার প্লাস পজিটিভের স্কোয়ার, তাহলে এটাও আমার পজিটিভ। তুমি লক্ষ্য করে দেখো যখন এইখানে আছি তখন এই এক্সটা হয়ে গেছে আমার নেগেটিভ, এটা হয়ে গেছে আমার পজিটিভ, আর এটা হয়ে গেছে রুট আন্ডার পজিটিভের স্কোয়ার প্লাস নেগেটিভের স্কোয়ার, তাহলে এটাও হয়ে গেছে আমার পজিটিভ। তুমি লক্ষ্য করে দেখো যখন আমি এইখানে আছি তখন দেখো এটা নেগেটিভ, আবার এটাও নেগেটিভ, আর তুমি এইখানে যদি এটা করো নেগেটিভের স্কোয়ার প্লাস নেগেটিভের স্কোয়ার মানে এটা হয়ে যাবে পজিটিভ। আবার তুমি লক্ষ্য করে দেখো এটা তো পজিটিভ আছে আর এটা নেগেটিভ হয়ে গেছে, আর এটা আমার রুট আন্ডার পজিটিভ স্কোয়ার প্লাস নেগেটিভ স্কোয়ার, এটা হয়ে যাবে পজিটিভ। যখন তুমি এই কোয়াড্রেন্টে আছো তখন তুমি সাইন থিটার সাইনের ভ্যালু বের করো। এখন তুমি
সাইন বের করতে পারো, পজিটিভ বেরাবে। কেন পজিটিভ বেরোবে? লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনাস পজিটিভ আসছে। তুমি লক্ষ্য করে দেখো কস, কসের ভ্যালুও পজিটিভ আসছে। তুমি লক্ষ্য করে দেখো ট্যান, ট্যানের ভ্যালুও পজিটিভ আসছে। যেহেতু প্রত্যেকেই পজিটিভ আসছে, তাই জন্য এই ঘরটাকে বলা হচ্ছে অলের ঘর। তুমি এইখানে লক্ষ্য করে দেখো শুধুমাত্র সাইন পজিটিভ আসছে। তুমি লক্ষ্য করে দেখো এখানে সাইন পজিটিভ আসছে, কিন্তু কস কি আসছে? বেসটা তো নেগেটিভ। হ্যাঁ, আমি থিটা কিন্তু এটাকে ধরছি, হ্যাঁ এটা থিটা ধরছি। যখন আমি এতটা এলাম, এটা যদি থিটা হয় তাহলে এটা তো বেসিক্যালি পাই মাইনাস থিটা হলো। এরকম করে হচ্ছে। আমি সবসময় কিন্তু এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি, আমি সবসময় কিন্তু এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি। তুমি লক্ষ্য করে দেখো কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, কসটা নেগেটিভ আসছে। তুমি লক্ষ্য করে দেখো ট্যান, ট্যান মানে কি হচ্ছে? হাইট বাই বেস, মানে পজিটিভ বাই নেগেটিভ, মানে আমার নেগেটিভ আসছে। যেহেতু শুধুমাত্র সাইন পজিটিভ, তাই জন্য এই ঘরটাকে বলা হচ্ছে সাইনের ঘর। আবার তুমি সাইন, SINE, তুমি এখানে লক্ষ্য করে দেখো শুধুমাত্র ট্যানটা পজিটিভ হচ্ছে, সাইন এখানে নেগেটিভ আসবে। কেন? কারণ হাইট বাই হাইপোটেনাস, মাইনাস বাই প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। কসটাও তুমি লক্ষ্য করে দেখো মাইনাস আসবে, ট্যানটা কিন্তু এখানে পজিটিভ আসবে। তাই জন্য এই ঘরটা হচ্ছে ট্যানের ঘর। তুমি এখানে লক্ষ্য করে দেখো সাইন নেগেটিভ আসবে, কসটা কিন্তু এখন পজিটিভ আসবে, আর ট্যানটা কিন্তু এখানে নেগেটিভ আসবে। কস কেন পজিটিভ? বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ, পজিটিভ বাই পজিটিভ পজিটিভ, বাদ বাকি সবগুলোই কিন্তু এখানে নেগেটিভ আসবে। তাই জন্য এই ঘরটাকে বলা হচ্ছে কসের ঘর। তাহলে তুমি লক্ষ্য করো এখানে এটা হচ্ছে অলের ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা হচ্ছে কসের ঘর। তাই জন্য আসছে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। এবারে তুমি লেখো, আসো এখানে, এই যে অল সাইন ট্যান কস, বোঝা গেছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাই জন্য এটাকে অলের ঘর বলা হচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাই জন্য এটাকে সাইনের ঘর বলা হচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাই জন্য এটাকে ট্যানের ঘর বলা হচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাই জন্য এটাকে কসের ঘর বলা হচ্ছে। তাই জন্য নাম হয়েছে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। বোঝা গেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার রেঞ্জ তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে। সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার রেঞ্জ হচ্ছে 90 থেকে 180 এর মধ্যে। থার্ড কোয়াড্রেন্টে থিটার রেঞ্জ হচ্ছে 180 থেকে 270 এর মধ্যে। ফোর্থ কোয়াড্রেন্টে থিটার রেঞ্জ হচ্ছে 270 থেকে 360 এর মধ্যে। বোঝা গেছে? তোমাকে রেডিয়ান দিয়েও মুখস্থ রাখতে হবে, তোমাকে রেডিয়ানটাও মনে করতে হবে। 0 থেকে π/2 রেডিয়ানের মধ্যে, তারপরে হচ্ছে π/2 থেকে পাই রেডিয়ানের মধ্যে, তারপরটা হচ্ছে পাই থেকে 3π/2 রেডিয়ানের মধ্যে, তারপরে হচ্ছে 3π/2 থেকে 2π রেডিয়ানের মধ্যে। এগুলো বারবার ধরে বলছি, তোমাকে খেয়াল রাখতে হবে। আশা করছি এই কোয়াড্রেন্ট গুলো তোমার মুখস্থ হয়ে গেছে। এবারে কোয়াড্রেন্টটা আরেকবারটি ড্র করে নি। এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে সরি অল সাইন ট্যান কস, ট্যান, এটা হচ্ছে কস। দেখো আমাদের ফার্স্ট রুল,
ফার্স্ট রুল কি বলছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ এন অ্যাঙ্গেল এত 2n পাই প্লাস থিটা, কি লেখা আছে 2n পাই প্লাস থিটা, যেখানে n এর মান 0 1 2 3 4 যা খুশি হতে পারে। তুমি লক্ষ্য করে দেখো এটাই 0 আর এটাই হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। তুমি n এর মান 0 বসালে তুমি ইনিশিয়াল পজিশনে আসছো, n এর মান যখন 1 বসাচ্ছ তখন তুমি এক পাক ঘুরছো, তারপরে আরো এক্সট্রা থিটা অ্যাঙ্গেল গেছো। n এর মান যখন, আচ্ছা এটাকে 2 পাইও লিখে দিয়ে দাঁড়াও, এটা আমার যেহেতু 2 পাই হচ্ছে 2 পাই করে দিই, ঠিক আছে। যখন তুমি n এর মান 1 বসাচ্ছ তখন অ্যাঙ্গেলটা 2 পাই প্লাস থিটা হচ্ছে, মানে তুমি এক পাক ঘুরলে তারপরে আরো থিটা গেলে। যখন n এর মান 2 বসাচ্ছ তখন এক পাক ঘুরলে আরো এক পাক ঘুরলে, এক পাক ঘুরলে 2 পাই, আরো এক পাক ঘুরলে 2 পাই ইন্টু 2 অর্থাৎ 4 পাই প্লাস সামথিং। অর্থাৎ একবার রোটেশন করলে হচ্ছে 2 পাই, দুবার রোটেশন করলে 2 ইন্টু 2 পাই, তিনবার রোটেশন করলে 3 ইন্টু 3 পাই, চারবার রোটেশন করলে 4 ইন্টু 4 পাই, n বার রোটেশন করলে 2 পাই ইন্টু n অর্থাৎ 2n পাই। তাহলে তুমি যদি একবার ফুল রোটেশন করে থিটা অ্যাঙ্গেল যদি ট্রাভেল করো, তাহলে তোমার যে রুল আসছে সেটা হচ্ছে, যদি তুমি একবার ফুল মানে যদি তুমি ফুল রোটেশন করো, n বার যদি তুমি ফুল রোটেশন করে তারপরে যদি থিটা অ্যাঙ্গেল যাও, তাহলে খেয়াল রাখবে sin 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা হয়, cos 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হয়, tan 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা হয়। মানে তুমি যদি থিটা অ্যাঙ্গেল ঘোরো n বার ফুল রোটেশন করে, মানে তুমি n বার ফুল রোটেশন করলে তারপরে থিটা অ্যাঙ্গেল গেলে, দেখো 2 পাই মানেই তো 0, 4 পাই মানেই তো 0। যখন তুমি এইখান থেকে যাত্রা শুরু করলে, দিয়ে যখন একটা ফুল রোটেশন করলে তখন 2 পাই এলে, অর্থাৎ তুমি আবার তুমি ইনিশিয়াল পজিশনেই তো চলে এলে। যখন তুমি দুবার ফুল রোটেশন করলে, এই একবার তারপরে আরো একবার 4 পাই অর্থাৎ অ্যাঙ্গেল ট্রাভেল করলে, মানে তুমি আবার ইনিশিয়াল পজিশনেই চলে এলে, তারপর থিটা যখন গেলে তখন তোমার সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে। অর্থাৎ এইখান থেকে আমি বুঝতে পারলাম যে সাইন 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে, ঠিক আছে। এইখান থেকে বুঝতে পারলাম কস 4 পাই, আমি n এর মানটাকে 2 বসাচ্ছি, 4 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে cos থিটা হবে। এখান থেকে মুখস্থ রাখবে tan n এর মানটা 3 বসাই, 6 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা হবে। অর্থাৎ n এর মান যা খুশি হোক না কেন, সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে, কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? এখানে ছিলাম তাই তো। দেখো সেকেন্ড রুল কি বলেছে, সেকেন্ড রুল বলছে যদি তোমার অ্যাঙ্গেলটা n পাই বাই 2 প্লাস থিটা যদি হয়, তোমার অ্যাঙ্গেলটা n পাই বাই 2 প্লাস থিটা যদি হয়, আর nটা যদি ইভেন হয়, কি বললাম nটা যদি ইভেন হয়, অ্যাঙ্গেলটা n পাই বাই 2 প্লাস থিটা আর nটা যদি ইভেন যদি হয়, এইখানে তো 2n পাই প্লাস থিটা মানে 2 পাই প্লাস থিটা, মানে তুমি বুঝতে পেরে গেছো, কারণ 2 পাই এর কোনো দাম নেই, 4 পাই এর কোনো দাম নেই। যদি 2n পাই এর আকারে অ্যাঙ্গেলটা হয় তাহলে তার কোনো দামই নেই, কারণ 2 পাই মানে তুমি ইনিশিয়াল পজিশনে চলে এসেছো, 4 পাই মানে তুমি ইনিশিয়াল পজিশনে চলে এসেছো। তাহলে 2 পাই প্লাস থিটা, 4 পাই প্লাস থিটা, 6 পাই প্লাস থিটা, 8 পাই প্লাস থিটা, 2n পাই প্লাস থিটা করেছো, মানে তুমি এতটা অ্যাঙ্গেল ট্রাভেল করেছো, মানে তুমি ইনিশিয়াল পজিশনে চলে এসেছো। তার মানে এই যে 2n পাই এইটা হচ্ছে এক কথায় মিনিংলেস, এর থাকা না থাকা সমান। 360 প্লাস 30 মানে 30, তুমি 360 ডিগ্রি ঘুরলে তারপরে 30 ডিগ্রি ঘুরলে, মানে তুমি সেমি ঘুরলে,
কি বললাম বুঝতে পারলে? 360 প্লাস 30, 360 প্লাস 45, 360 প্লাস 90 মানে তুমি 90। তুমি 360 প্লাস 90 ঘুরলে মানে 90 ঘুরলে, মানে মাঠটা এক পাক করলে তারপর আবার এতটা এক্সট্রা করলে, মানে তোমার আলটিমেট ডিসপ্লেসমেন্টটা কিন্তু এতটাই হলো। কি বললাম বুঝতে পারলে? জাস্ট ফিলটা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবারে অ্যাঙ্গেলটা যদি n π/2 প্লাস থিটা হয় আর এনটা যদি ইভেন হয়, তাহলে ট্রিগোনমেট্রিক ফাংশন উইল, দাঁড়াও, trigonometric function of an angle এত will remain same if n is even। মানে ট্রিগন যদি অ্যাঙ্গেলটা n π/2 প্লাস থিটা যদি হয় আর যদি nটা ইভেন যদি হয়, তাহলে ট্রিগোনমেট্রিক ফাংশনটা রিমেন সেম থাকবে। কি বললাম বুঝতে পারলে? যদি তোমার সাইনের ভেতরে বা কসের ভেতরে বা ট্যানের ভেতরে টি রেশিওর ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা n π/2 প্লাস থিটা এই ফর্মে যদি থাকে, আচ্ছা তুমি এক কাজ করো, এটা তুমি মাইনাসও নিতে পারো, ঠিক আছে? এটাকে মাইনাসও নিতে পারো, ছাড়ো, এটাকে প্লাস মাইনাস যা খুশি নিতে, ধরো মাইনাসও নিতে পারো। যদি তোমার অ্যাঙ্গেলটা এই ফর্মে থাকে, আর যদি এনটা যদি ইভেন হয়, যদি এনটা যদি জোড় সংখ্যা হয়, এনটা যদি ইভেন হয়, তাহলে টি রেশিওর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সাইন সাইন থাকবে, কস কস থাকবে, আর ট্যানটা ট্যানই থাকবে। দেখো এখানে এন এর মানটা ইভেন, অর্থাৎ এন এর মানটাকে 2 বসানো হয়েছে। এই দেখো এইখানটাতে এন এর মানটা 2 বসানো হয়েছে। এন এর মানটা যদি 2 হয় তাহলে 2π/2 প্লাস বাই 2, 2π/2 মানে 2 কেটে যাবে, পাই প্লাস থিটা হচ্ছে। তুমি দেখো এখানে পাই প্লাস থিটা করেছে, পাই মাইনাস থিটা করেছে, মানে এন এর মানটা যদি ইভেন হয়, তুমি লক্ষ্য করে দেখো যতগুলো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, সব জায়গাতে কিন্তু এন এর মানটা কিন্তু ইভেন আছে। যদি এন এর মানটা ইভেন হয় তাহলে রেশিওর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাইনটা, এই সাইনটা সাইনই থাকবে, সাইনটা সাইনই থাকবে, কসটা কস থাকবে, কসটা কস থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে, ট্যানটা ট্যান থাকবে, ট্যানটা ট্যান থাকবে। সাইনে পরে আসছি, আগে ব্যাপারটা বোঝো। তাহলে যদি অ্যাঙ্গেলটা n π/2 প্লাস মাইনাস থিটা এই ফর্মে যদি থাকে, যদি অ্যাঙ্গেলটা n π/2 প্লাস মাইনাস থিটা যদি এই ফর্মে থাকে, আর এনটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে ট্রিগোনমেট্রিক রেশিওর তার কোনো পরিবর্তন হয় না। সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে। পাই আছে মানেই কি? π/2 এর জোড় গুণিতক বা π/2 এর ইভেন মাল্টিপল। পাই আছে, 2π আছে, মানেই হচ্ছে এন এর ভ্যালুটা কিন্তু এখানে ইভেন হচ্ছে, ঠিক আছে? তুমি এখানে কি হয়েছে, এন এর মানটাকে 2 বসানো হয়েছে, এইখানেও এন এর মানটাকে 2 বসানো হয়েছে, এইখানে এন এর ভ্যালুটাকে 4 বসানো হয়েছে। তুমি দেখো এখানে এন এর মানটাকে 2 বসানো হয়েছে, এইখানে এন এর মানটাকে 2 বসানো হয়েছে, এখানে এন এর মানটাকে 4 বসানো হয়েছে, এখানেও 2 বসানো হয়েছে, এখানে 2 বসানো হয়েছে, আর এখানে তোমার 4 বসানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এন এর মানটা ইভেন যদি হয়, তাহলে সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে। এবারে সাইনটা কি হবে দেখো, সাইনটা কি হবে? সাইন অফ দ্য ট্রিগোনমেট্রিক ফাংশন will be according to value of that function in that quadrant, সাইনটা কি হবে? সাইনটা হবে যে তুমি যে কোয়াড্রেন্টে আসো, দেখতে হবে তুমি কোন কোয়াড্রেন্টে আসো। তুমি যদি সেই স্পেসিফিক ফাংশনের কোয়াড্রেন্টে থাকো তাহলে প্লাস হবে, আর যদি অন্য কোয়াড্রেন্টে থাকো তাহলে মাইনাস হয়ে যাবে। তুমি দেখো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা, মানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অপেক্ষা কম কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে এই যে পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা, এই যে পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা, দাঁড়াও, এই পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা, পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এরা তো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে।
সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে অর্থাৎ সাইনের ঘরে পড়ছে, সাইনের ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ হবে, সাইনের ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ হবে, বাদ বাকি সবাই কিন্তু নেগেটিভ হবে। সাইনের ঘরে সাইন শুধুমাত্র পজিটিভ হবে, বাদ বাকি সবাই নেগেটিভ হবে। তাই তো আমরা এখানে শিখলাম এই যে সাইনের ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। তাহলে পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। পাই মাইনাস থিটা এটা পড়ে গেছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে। অর্থাৎ এটা কার ঘর? না সাইনের ঘর। তাহলে শুধুমাত্র সাইনই পজিটিভ হবে, বাদ বাকি দেখো কস নেগেটিভ ট্যান নেগেটিভ, শুধুমাত্র সাইন পজিটিভ, কস নেগেটিভ ট্যান নেগেটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পড়েছে, ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু সাইনের ঘর, তাহলে সাইন পজিটিভ, কস নেগেটিভ হবে, ট্যান নেগেটিভ হবে। বোঝা গেছে? তুমি এখানে লক্ষ্য করে দেখো পাই প্লাস থিটা এটা কার ঘর বলো তো? এটা কার ঘর? এটা হচ্ছে পাই প্লাস থিটা মানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 270 ডিগ্রি অপেক্ষা ছোট। এটা কার ঘরে পড়েছে? এটা কার ঘরে পড়েছে? এটা আমার পড়েছে ট্যানের ঘরে। এটা থার্ড কোয়াড্রেন্ট। পাই প্লাস থিটা মানে কি? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 270 ডিগ্রি অপেক্ষা ছোট, বা 180 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট। তাই জন্য এটা হয়ে গেছে কার ঘর? এটা হয়ে গেছে আমার ট্যানের ঘর। তাহলে এটা হয়ে গেল আমার থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থিটা, এটা হয়ে গেল থার্ড কোয়াড্রেন্টে। আর এটা কার ঘর? এটা হয়ে গেছে আমার ট্যানের ঘর। তাই শুধুমাত্র ট্যানটা পজিটিভ, বাদ বাকি দেখো সবাই নেগেটিভ, এও নেগেটিভ আর এটাও নেগেটিভ। বোঝা গেছে? এবারে দেখো এখানে 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা মানে আমি কোন ঘরে আছি? মানে এখানে আমি লক্ষ্য করে দেখো এটাতে আমি কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আছি, এটাতে আমি ফোর্থ কোয়াড্রেন্টে আছি, এটাতে আমি ফোর্থ কোয়াড্রেন্টে আছি। আর ফোর্থ কোয়াড্রেন্টটা কার ঘর? কসের ঘর। এটা হয়ে গেছে আমার কসের ঘর। 2 পাই মাইনাস থিটা এটা হয়ে গেছে কার ঘর? কসের ঘর। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে কার ঘর? না কসের ঘর। তাহলে কসের ঘরে শুধুমাত্র কস পজিটিভ, বাদ বাকি দেখো এখানে ট্যান নেগেটিভ, এখানেও দেখো সাইন নেগেটিভ। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে লাগবে। তাহলে এই রুলটা কি ছিল? আগে দেখতে হবে এন এর ভ্যালুটা ইভেন না অড, এন এর ভ্যালুটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এনটা যদি জোড় সংখ্যা হয় তাহলে টি রেশিওর কোনো পরিবর্তন হবে না, সাইনটা সাইন থাকবে, কসটা কস থাকবে, ট্যানটা ট্যান থাকবে। সাইন যদি বসাতে হয় আমাকে দেখতে হবে আমি কোন কোয়াড্রেন্টে পড়েছি, ওই কোয়াড্রেন্টে ওই স্পেসিফিক ফাংশনের ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে? যদি সেটা সেই স্পেসিফিক ফাংশনের কোয়াড্রেন্ট হয় তাহলে শুধুমাত্র সেটাই পজিটিভ হবে, আদারওয়াইজ অন্য টি রেশিওগুলো কিন্তু নেগেটিভ হবে। বোঝা গেছে? এবারে সাপোজ করো আমাকে সাইন 120 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছে। এই রুলটা লাগিয়েই সাপোজ করো আমাকে সাইন 120 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে? সাপোজ করো আমাকে সাইন 120 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছে। সাইন 120, সাইন 120 এর ভ্যালু কি করে বের করবে? এটাকে লিখতে পারি সাইন 180 মাইনাস 60 লিখতে পারি। 180 মানে কত? সাইন 2 ইন্টু 90 মাইনাস 60। তাহলে এন এর ভ্যালু কত এখানে? এই যে এন পাই বাই 2 ছিল না, এন পাই বাই, আচ্ছা আমি এটাকে এর ফর্মে করে দেখাই, দাঁড়াও। এটাকে আমি সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই বাই 3, এটা মানে হচ্ছে সাইন
পাই মাইনাস π/3। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানে n এর মান কত দাঁড়াচ্ছে, এইখানে আমার n ইজ ইকুয়াল টু 2 দাঁড়াচ্ছে, এখানে আমার n ইজ ইকুয়াল টু 2 দাঁড়াচ্ছে, যেটা কি এটা হচ্ছে ইভেন। যেহেতু ইভেন তাহলে আমার সাইনটা সাইন থাকবে, যেহেতু আমার ইভেন তাহলে সাইনটা আমার সাইন থাকবে, অসুবিধা নেই। এখন n পাই মাইনাস থিটা মানে এটাকে সাইন 60 লিখতে পারি, অসুবিধা নেই। এটাকে সাইন 60 লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, যেহেতু nটা ইভেন তাহলে এটা ইজ ইকুয়াল টু সাইন 60 লিখে দিলাম। দেখো তাই তো করেছিলাম এখানে, এই যে সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, মানে সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না, সাইনটা সাইন থাকছে কেন, কারণ n এর মানটা ইভেন। কসটা কস থাকছে কেন, না কস না n এর মানটা এখানে ইভেন, তাহলে কস পাই মাইনাস থিটাকে আমি কস থিটাই লিখবো, ট্যান পাই মাইনাস থিটাকে আমি ট্যান থিটাই লিখবো। এবারে আমাকে সাইনটা ভেরিফিকেশন করতে হবে। আমি যেহেতু আমি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আছি তাই শুধুমাত্র সাইন পজিটিভ, বাদ বাকি অন্য শুধুমাত্র দেখো সাইন পজিটিভ, বাদ বাকি অন্যগুলো কিন্তু এখানে দেখো নেগেটিভ থাকছে, নেগেটিভ থাকছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখানে এখন কি হবে বলো, যেহেতু আমি এখন 180 অপেক্ষা কম অর্থাৎ 180 থেকে কমে আছি, তার মানে আমি সাইনের ঘরে আছি, তাহলে সাইন এখানে পজিটিভ আসবে, সাইন এখানে পজিটিভ আসবে। আর সাইন 60 ভ্যালু কত হয়, সাইন 60 ভ্যালু হয় √3/2, তাহলে এর ভ্যালুটা আসবে √3/2, এটার ভ্যালু আসবে √3/2। বোঝা গেছে? এবারে দেখি সাইন 120 ভ্যালু √3/2 আসছে না আসেনি, দেখো দেখো সাইন 120 √3/2 আসছে। বুঝতে পেরেছো? আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এবার সাপোজ করো আমি কস আমি কস 135 বের করতে চাইছি। এটাকে যদি রেডিয়ানে লিখতে চাও তাহলে কস 3π/4 করতে চাইছি। এখন এটাকে লিখতে পারি cos 2 × 90 - 45, এটাকে লেখা যেতে পারে cos পাই, তো আমি একদম লিখি 2π/2 - π/4। এবারে তুমি লক্ষ্য করে দেখো এইখানে n এর ভ্যালু 2, এইখানে n এর ভ্যালু 2, তাহলে cos nπ + θ মানে cos এটা বসে যাবে ডাইরেক্ট cos π/4 বসে যাবে, তাহলে এখানে হবে cos 45, এখানে হবে cos π/4। যেহেতু এখানে nটা ইভেন তাহলে t রেশিওর কোনো পরিবর্তন আসবে না, তাই জন্য এটাকে cos θ লিখতে পারলাম, এটাকে cos 45 লিখতে পারলাম। এবারে আমাকে সাইন বসাতে হবে। তুমি লক্ষ্য করে দেখো এই যে অ্যাঙ্গেলটা বা এই যে অ্যাঙ্গেলটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর, সাইনের ঘর। সাইনের ঘরে cos কি হবে, নেগেটিভ হবে, সাইনের ঘরে cos কি হবে, নেগেটিভ হবে। এখন cos 45 ডিগ্রি মানে কত হয় 1/√2, তাহলে এটা হয়ে গেল -1/√2, এটা হয়ে গেল -1/√2। বোঝা গেছে? বুঝতে পেরেছো? সিমিলারলি সেম ম্যানারে তুমি এইখান থেকে তুমি cos 330 এর মানও বের করতে পারবে, তুমি সাইন 330 এর মান বের করতে পারবে। cos 330 মানে তুমি এখানে লিখতে পারো cos 360 - 30, লিখতে পারো sin
360 মাইনাস 30, 360 মানে কত হচ্ছে cos 4 into 90 minus 30 cos 4 into 90 minus 30। এখন তুমি লক্ষ্য করে দেখো ইভেন আছে, ইভেন আছে, ওটা সাইন হবে না? তাহলে এটা cos 30 লিখে দেবো ডাইরেক্ট, এটাকে আমি cos 30 লিখে দেবো ডাইরেক্ট, এটাকে আমি যেহেতু ইভেন আছে তাহলে sin 30 লিখে দেবো ডাইরেক্ট। এবার তোমাকে লক্ষ্য করতে হবে এই যে এইটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, লক্ষ্য রাখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। এটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, এটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আর ফোর্থ কোয়াড্রেন্টটা কার ঘর? ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কসের ঘর। তাহলে কস হয়ে গেল নেগেটিভ, সরি কস হয়ে গেল পজিটিভ আর সাইন হয়ে যাবে নেগেটিভ। কসের ঘরে কসই পজিটিভ হবে, অন্য ফাংশনগুলো কিন্তু নেগেটিভ হবে। এবার cos 30 এর ভ্যালু কত হয়? cos 30 এর ভ্যালু হয় √3/2 আর sin 30 এর ভ্যালু কত হয়? হাফ। আর যেহেতু মাইনাস তাহলে মাইনাস হাফ। কি বললাম বুঝতে পারলে? এভাবে কিন্তু তোমাকে করে করে যেতে হবে, বুঝতে পেরেছো? তো তুমি যা খুশি মান বের করতে পারো এরকম ভাবে, কিন্তু খেয়াল রাখবে আমি কিন্তু এখন শুধুমাত্র n ইজ ইকুয়াল টু ইভেন এর ক্ষেত্রে রুল বলেছি, n ইজ ইকুয়াল টু অড এর ক্ষেত্রে এখনো রুল বলিনি। তাহলে n ইজ ইকুয়াল টু অড হলে কি হবে এবারে আমি নেক্সট স্টেজে দেখি। হ্যাঁ, এবারে দেখো দেখো যদি অ্যাঙ্গেলটা n π/2 প্লাস থিটা হয় আর will be changed into co-function if n is odd। co-function মানে sin এর co-function হচ্ছে cos, co-function মানেটা কি? এই যে দাঁড়াও, co-function মানেটা চাই দাঁড়াও, এই যে sin থিটা মানে cos 90 মাইনাস থিটা, এই মাত্র করলাম। tan থিটা মানে cot 90 মাইনাস থিটা, sec থিটা মানে cosec 90 মাইনাস থিটা। এগুলোকে কো-ফাংশন বলা হয়। sin এর কো-ফাংশন হচ্ছে cos থিটা, tan এর কো-ফাংশন হচ্ছে cot থিটা, cos এর কো-ফাংশন হচ্ছে sin থিটা, cot এর কো-ফাংশন হচ্ছে tan থিটা, cosec এর কো-ফাংশন হচ্ছে sec থিটা। এগুলোকে কো-ফাংশন বলা হয়। তাহলে এইখানে আমি যে রুলটা পড়লাম, যদি এনটা অড হয় তাহলে মানে টি ফাংশন গুলো তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। তুমি লক্ষ্য করে দেখো, দেখো এইখানে কিন্তু এন এর মানটা 1, তুমি লক্ষ্য করে দেখো এইখানে এন এর মানটা 1, বা ছেড়ে দাও, এই প্রত্যেকটা সারিতে, এই প্রত্যেকটা সারিতে এন ইজ ইকুয়াল টু কিন্তু 1, প্রত্যেকটা সারিতে এন ইজ ইকুয়াল টু কিন্তু 1। দেখো এই প্রত্যেকটা সারিতে n ইজ ইকুয়াল টু কিন্তু 1, এখানেও দেখো n ইজ ইকুয়াল টু কিন্তু 1। তাহলে টি ফাংশন গুলো তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন এর কো ফাংশন হচ্ছে cos, সাইন এর কো ফাংশন হচ্ছে cos, cos এর কো ফাংশন হচ্ছে sin, cos এর কো ফাংশন হচ্ছে sin, tan এর কো ফাংশন হচ্ছে cot, tan এর কো ফাংশন হচ্ছে cot। বোঝা গেছে? তাহলে tan π/2 প্লাস থিটা যদি এনটা অড হয় তাহলে ট্যানটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, π/2টা কেটে শুধু tan থিটা, শুধু মাত্র থিটাটা পড়ে থাকবে। বোঝা গেছে? এবারে সাইনটা কি হবে? সাইনটা তো তোমার ওই কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখতে হবে, ভ্যালু অফ দ্যাট ফাংশন ইন কোয়াড্রেন্ট। ঠিক আছে, তোমাকে দেখতে হবে ওই স্পেসিফিক ফাংশনটা ওই কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, আচ্ছা এখানেও কিন্তু মাইনাসটা তুমি দিতেই পারো, ঠিক আছে? π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা, এগুলো প্রত্যেকেই হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো? এগুলো প্রত্যেকেই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এইগুলো প্রত্যেকেই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আর π/2 মাইনাস থিটা এগুলো প্রত্যেকেই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, এইগুলো প্রত্যেকেই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে।
সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ হয়, তাই দেখো সাইন এখানে, এই সাইনের মানটা এখানে পজিটিভ এসছে, শুধুমাত্র সাইন পজিটিভ হয়। কস তো নেগেটিভ হবে তাই নেগেটিভ, ট্যান তো নেগেটিভ হবে তাই নেগেটিভ। বুঝতে পারলে? এইটা দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইনের ঘর, তাই সাইনটা পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইনের ঘর, তাই কসটা নেগেটিভ হবে, তাই দেখো নেগেটিভ এখানে এসছে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার সাইনের ঘর, তাই সেখানে ট্যানটা নেগেটিভ হবে, তাই নেগেটিভ বসে গেছে। বুঝতে পেরেছো? এবার তুমি দেখো π/2 - θ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, আর ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অলের ঘর, সেখানে প্রত্যেকে পজিটিভ হয়, তাই জন্য দেখো এটাও পজিটিভ, দেখো এটাও পজিটিভ, আবার লক্ষ্য করে দেখো এটাও পজিটিভ। বোঝা গেছে? তাহলে n যদি অড হয় তাহলে টি ফাংশন গুলো তার কো ফাংশনে কনভার্ট হয়, আর সাইনটা দেখতে হবে তুমি কোন কোয়াড্রেন্টে আছো, সেই কোয়াড্রেন্টে ওই স্পেসিফিক ফাংশনের ভ্যালুটা নেগেটিভ হয় না পজিটিভ হয়, এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে? এবারে তুমি এটার দিকে অঙ্ক করতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো অঙ্ক করে দেখা যাক। দেখো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যখন এইটা করছিলেন তখন সবসময় মাইনাসে কেন করছিলেন, 180 - 60 কেন করলেন? আপনি তো 120 কে 90 + 30 করতে পারতেন। তখন আমি ইভেন শিখেছিলাম, অড শিখিনি। এবার অডটা শিখে গেলাম, এবার আমি প্লাস দিয়ে করে দেখাচ্ছি। সাইন 120 এর মানে ক্যালকুলেট করে দেখাবো। দেখো সাইন 120, সাইন 120 মানে হচ্ছে সাইন 90 + 30। যেহেতু এখানে এনটা অড, 90 কত, 90 × 1, 90 কে লিখতে পারে 90 × 1, তাহলে n এর মানটা কত হচ্ছে এখানে? 1 হচ্ছে। n = কত হচ্ছে এখানে? n = এখানে n এখানে 1 হচ্ছে। n = 1 হয়ে গেলেই কি হচ্ছে? অড হচ্ছে। তাহলে সাইনটা তার কো ফাংশনে চেঞ্জ হবে, অর্থাৎ কস হয়ে যাবে, অর্থাৎ এটা কস হয়ে যাবে। তাহলে 90 + 30 = 30 হয়ে যাবে। এবারে আমাকে দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। তুমি বলো 90 + 30 এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 90 এর থেকে বেশি কিন্তু 180 এর থেকে কম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এটা পড়ে গেছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা পড়ে গেছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আমার পজিটিভ হয়, তাহলে পজিটিভ। আর cos 30 = কত হয়? √3/2। তাহলে এটা হয়ে যাবে তোমার √3/2। বুঝতে পেরেছো? এবারে আমি তোমাকে cos 135 করে দেখাই। cos 135, cos 135 কে লিখতে পারি 90 + 45। এখানেও n এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে cosটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। cos এর কো ফাংশন কত হয়? sin হয়। তাহলে 90 + 45 = 45 হবে। এখন এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হয়ে গেছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? cos আমার নেগেটিভ হয়, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইনের ঘর, সাইনের ঘরে cos নেগেটিভ হবে, তাই জন্য এখানে একটা নেগেটিভ সাইন দিলাম। আর -sin 45 = -1/√2 হবে। এবার তোমাদের মাথায় অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি রেডিয়ান দিয়ে করলেন না, আপনি ডিগ্রি দিয়ে করলেন, আপনি রেডিয়ান দিয়ে করে দেখান। চলো রেডিয়ান দিয়ে করে দেখাচ্ছি। দেখো আমি tan করে দেখাচ্ছি। tan 2π/3 করছি। 2π/3 মানে কত হচ্ছে? 120 ডিগ্রি।
120 কে ভাঙতে পারি 90 প্লাস 30, 90 মানে হচ্ছে π/2 প্লাস 30 মানে হচ্ছে π/6। আমি এখানে শিখেছিলাম না n π/2 প্লাস থিটা, n π/2 প্লাস থিটা, ঠিক আছে। এখানে n এর মান 1 হচ্ছে, এখানেও আমার n এর মান 1 হচ্ছে। এবারে তুমি দেখো যে n এর মানটা কত, n এর মান 1, তাহলে ট্যানটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। ট্যান এর কো ফাংশন কি আছে, কট আছে, কট π/6 হবে। এখন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘরে ট্যান হবে নেগেটিভ, তাহলে এখানে আবার নেগেটিভ সাইন বসে যাবে। এখন cot π/6, tan π/6 এর মান কত হয়, √3 হয়, তাহলে cot π/6 সরি tan π/6 এর মান √3, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, cot 30, আর cot 30 মানে হচ্ছে √3, কারণ tan 30 এর মান 1/√3 হয়, তাহলে cot 30 এর মান √3 হবে। তাহলে দেখি tan 120 এর মান, এটা তো tan 120, এটা তো হচ্ছে tan 120, tan 120 এর মান মাইনাস সাইনটা দিতে ভুলে গেছি। এই সাইন গুলো কিন্তু দেবে, বারবার ধরে বলছি, এই সাইনেই কিন্তু গন্ডগোল হয়। তাহলে tan 120 এর মান -√3, দেখি হচ্ছে না হয়নি, tan 120 এর মান -√3, দেখো তো tan 120 এর মান -√3 মিলেছে। তাহলে এইখানে যতগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে এই সমস্ত অ্যাঙ্গেল তোমাদের বাড়ির কাজ থাকবে। এই যতগুলো অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে এই সব কটা অ্যাঙ্গেল এর সব রেশিও গুলো তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। তোমরা এরপর থেকে যা খুশি অ্যাঙ্গেল দেওয়া থাকুক না কেন তুমি কিন্তু সব কটা অ্যাঙ্গেলই নিজে থেকে ক্যালকুলেশন করতে পারবে। তো এইগুলো কিন্তু বাড়ির পড়া রইলো, ঠিক আছে। বাড়ির কাজ দিচ্ছি, দাঁড়াও। তুমি ঘর থেকে করে নিয়ে আসবে সাইন 330, সাইন এক কাজ করো 270 প্লাস 30, তুমি সাইন 300 হলে বের করবে, যা মনে আসবে তাই বের করবে। সাইন 300, তুমি tan 300 কত হচ্ছে বের করবে। তুমি আর কি আছে 270 মাইনাস 30 মানে 240, cos 240 এর মান বের করবে। আহ 360 প্লাস 45, 360 প্লাস 45, 360 প্লাস 45, 405, tan বের করবে 360 আর 40 কত হয় 400, 400 প্লাস 5 405, হ্যাঁ বের করবে, যা খুশি বের করে নিয়ে আসবে, দেখবে করতে পারবে, ঠিক আছে। চলো আরেকটা রুল ফাইনালি পড়ে আসে, সেটা হচ্ছে এটা, ট্রিগোনমেট্রিক ফাংশন অফ এন অ্যাঙ্গেল মাইনাস থিটা। এই যে মাইনাস থিটা মানে নেগেটিভ অ্যাঙ্গেল, মাইনাস মানে কি, এই মাইনাস রিপ্রেজেন্ট করছে, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা আমার নিশ্চয়ই ক্লকওয়াইজ মানে কেমন ব্যাপারটা হবে বলো তো, যে মাইনাস থিটা, এটা হচ্ছে মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে,
এটা পড়ে গেছে ফোর্থ কোয়াড্রেন্টে। দাঁড়াও, তাহলে মাইনাস থিটা মানেই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে অনলি এটা কার ঘর, তাহলে এটা হয়ে গেছে কসের ঘর। কসের ঘরে, তাই জন্য শুধুমাত্র কসটা পজিটিভ হয়, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু প্লাস কস থিটা হয়। কেন? কারণ তুমি কসের ঘরে গেছো, তাহলে কস মাইনাস থিটা, তার মানে তুমি ফোর্থ কোয়াড্রেন্টে আছো। ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কসের ঘর, তাই জন্য কসের ঘরে কস পজিটিভ, বাদ বাকি ট্যানটাও দেখো নেগেটিভ, আর দেখো সাইনটাও দেখো নেগেটিভ। বোঝা গেছে? তাহলে আমরা চারটে রুল দেখলাম। কি কি রুল দেখলাম বলো তো? ফার্স্টে আমি রুল দেখলাম, এই রুলটা দেখলাম যে তুমি যদি 2n পাই প্লাস থিটাতে যাও, 2n পাই প্লাস থিটা, যেখানে n ইজ ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, 2n পাই মানেই তুমি ইনিশিয়াল পজিশনে চলে এসছো। তাহলে 2n পাই প্লাস থিটা যদি যাও, তাহলে সাইন থিটা, সাইন 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে, cos 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হবে। আমার সঙ্গে সঙ্গে রিপিট করো, tan 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা হবে। এবারে আসছি n পাই প্লাস থিটাতে, n পাই প্লাস মাইনাস থিটাতে। যদি n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা যদি হয়, যদি n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা যদি হয়, আর n যদি ইভেন যদি হয়, তাহলে কসটা কস থাকবে, সাইনটা সাইন থাকবে, ট্যানটা ট্যান থাকবে, তাহলে টি ফাংশনের কোনো চেঞ্জ হবে না। আর সাইন যদি দেখতে হয়, তাহলে আমাকে দেখতে হবে আমি কোন কোয়াড্রেন্টে গেছি, আর ওই স্পেসিফিক কোয়াড্রেন্টে ওই স্পেসিফিক ফাংশনের মান কত, পজিটিভ না নেগেটিভ, এটা আমাকে দেখতে হচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা যদি আমার n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা যদি হয়, আর nটা যদি আমার ইভেন যদি হয়, তাহলে টি ফাংশনের কোনো চেঞ্জ হবে না, কস কস থাকবে, সাইন সাইন থাকবে, ট্যান ট্যান থাকবে। এরকম আমি এখানে পড়েছি। থার্ড রুলটা কি পড়লাম? n পাই বাই 2 প্লাস মাইনাস থিটাতে nটা যদি অড যদি হয়, nটা যদি অড যদি হয়, তাহলে টি ফাংশনটা তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইনটা কস হবে, কসটা সাইন হবে, ট্যানটা কট হবে। বোঝা গেছে? আর আমাকে যদি প্লাস মাইনাস সাইনটা যদি বের করতে হয়, তাহলে দেখব ওই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ওই কোয়াড্রেন্টে ওই স্পেসিফিক ফাংশনটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে প্লাস বসাবো, আর যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস বসাবো। তারপরে আমি দেখব মাইনাস থিটার ব্যাপারটা। মাইনাস থিটা মানে আমি কসের ঘরে আসছি, মাইনাস থিটা মানে আমি কসের ঘরে আসছি, তাহলে শুধুমাত্র cos মাইনাস থিটাটা পজিটিভ হয়, আর tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা হবে, sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হবে। কারণ ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে কসের ঘর, কসের ঘরে শুধু cos পজিটিভ হয়, tan আর sin নেগেটিভ হবে। তাহলে এই চারটে রুল যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে আমি তোমাকে বাড়ির পড়া দিলাম যে যতগুলো এখানে মান আছে, এই সবকটা মান তোমাকে মুখস্থ করে নিয়ে আসতে হবে। এই সবকটা মান মুখস্থ বলছি, তোমাকে প্রুফ করে নিয়ে আসতে হবে। তুমি চাইলেই প্রুফ করতে পারো, ঠিক আছে? চলো, এইখানে দেখো, আবার আবার এখানে প্র্যাকটিস করানো আছে। দেখো এখানে n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 1, এখানে সব জায়গাতে n ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। n ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে টি ফাংশন গুলো তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো সাইনটা পরিণত হয়েছে কসে, কসটা পরিণত হয়েছে সাইনে, ট্যানটা পরিণত হয়েছে কটে। এবারে সাইন দেখতে হবে 90 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট, 90 প্লাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টটা কার ঘর? সাইনের ঘর। তাই শুধুমাত্র সাইন পজিটিভ, তাই দেখো শুধুমাত্র দেখো সাইন পজিটিভ, এই দেখো সাইনটা পজিটিভ আছে, কস আর ট্যান দুজনেই নেগেটিভ নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে nটা 2, এইখানে হয়ে গেছে আমার n ইজ ইকুয়াল টু 2, তাহলে nটা হয়ে গেছে আমার কি নাম্বার? nটা হয়ে গেছে আমার ইভেন নাম্বার। তাহলে টি ফাংশনের কোনো চেঞ্জ হবে না। দেখো সাইনটা সাইন, কসটা কস, ট্যানটা
tan, আর 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে আছি? সেকেন্ড কোয়াড্রেন্টে আছি। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনই শুধুমাত্র পজিটিভ, তাই দেখো সাইনটাই শুধু প্লাস, বাদ বাকি সবগুলো কিন্তু মাইনাস। ঠিক আছে, এবারে দেখো নেগেটিভ, নেগেটিভ মানে শুধুমাত্র কসটা পজিটিভ হবে, বাদ বাকি সব নেগেটিভ হবে, এটাও বোঝা গেছে। এটা দেখো এখানে আছে n ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইনটা পরিণত হবে কসে, মানে টি ফাংশন গুলো তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে। সাইনটা হয়ে যাবে কসে, কসটা হয়ে যাবে সাইনে, ট্যানটা হয়ে যাবে কটে, আর অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা মানে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাই জন্য পজিটিভ। তাহলে দেখো এই রুলটা কিন্তু অল সাইন ট্যান কস এই রুল দিয়েও হলো, এই যে পুরো রুলটা যেটা করলাম, এই যে এই পুরো রুলটা অল সাইন ট্যান কস দিয়েও হলো। তারপরে একদম প্রথমে তোমাদেরকে শেখালাম না, কোথায় গেল, এই যে এই রুল দিয়েও কিন্তু প্রুফ করে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? চলো এবারে দেখো, আবার দেখো এখানে n ইজ ইকুয়াল টু 2, আবার দেখো এখানে n ইজ ইকুয়াল টু 2, আর এই অ্যাঙ্গেলটা 180 প্লাস থিটা আমার কোন কোয়াড্রেন্টে পড়ছে? আমার এটা পড়ছে থার্ড কোয়াড্রেন্টে, আমার পড়েছে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা n ইজ ইকুয়াল টু 2, দেখো সাইন, তাহলে n ইজ ইকুয়াল টু 2 মানে হয়ে গেছে ইভেন, তাহলে টি ফাংশনের কোনো চেঞ্জ হবে না। দেখো সাইনটা, দেখো সাইন আছে, কসটা দেখো কস আছে, ট্যানটা দেখো ট্যান আছে। বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান পজিটিভ, তাই দেখো ট্যান, ট্যান দেখো পজিটিভ, একমাত্র ট্যান পজিটিভ হবে, তাই দেখো ট্যান পজিটিভ, বাদ বাকি নেগেটিভ, তাই দেখো নেগেটিভে আছে। বুঝতে পেরেছো? চলো এবার দেখো এখানে, এখানে হচ্ছে n ইজ ইকুয়াল টু 3 হচ্ছে, আর এই কোয়াড্রেন্টটা আমার থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, n ইজ ইকুয়াল টু 3 হচ্ছে, তাহলে এই ফাংশনগুলো তার কো ফাংশনে চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কসে, কস হয়ে যাবে সাইনে, ট্যান হয়ে যাবে কটে। ঠিক আছে, আর থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান পজিটিভ, তাই দেখো এটা পজিটিভ, আর বাকিগুলো কিন্তু নেগেটিভে আছে। তাহলে আশা করছি এই রুলগুলো তোমরা বুঝতে পেরেছো ভালো করে। বাড়িতে শুধু প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিসটা হয়ে গেলেই কিন্তু তোমরা একদম সবকটা করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আশা করছি অল সাইন ট্যান কস থেকে কোনো নিয়ম তোমাদের বুঝতে বাকি নেই। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে কত দ্রুত তুমি করতে পারছো সেটা ডিপেন্ড করছে তুমি কতবার ধরে প্র্যাকটিস করছো। ঠিক আছে, এবারে আসবো স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনে। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনটা আমাকে বুঝতে হবে। দেখো সাপোজ করো একটা বিরাট বড় গোল নিচ্ছি, হ্যাঁ একটা বিশাল বড় গোল, একটা বিশাল বড় গোল নিয়েছি, হ্যাঁ দিয়ে সাপোজ করো এটা হচ্ছে আমার কেন্দ্র, এবার সাপোজ করো এই খুব ছোট অ্যাঙ্গেল নিলাম, এই খুব ছোট অ্যাঙ্গেল নিলাম, খুব ছোট অ্যাঙ্গেল নিয়েছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটা লম্বের মতো কাজ করছে না? এবার আমি এটাকে মুছে দিচ্ছি। এটা কি ছিল?
এটা আমার আর্ক ছিল, এইটা আমার আর্ক ছিল, এইটা কি ছিল আমার রেডিয়াস ছিল, আর এটা কি ছিল এটাও আমার রেডিয়াস ছিল, আর এইটা আমার কি ছিল এটা এটা কি ছিল অ্যাঙ্গেল ছিল। এই অ্যাঙ্গেলটাকে আমি সাপোজ করো থিটা লিখছি। তাহলে এইটা হলো স্মল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল। এবারে এই অ্যাঙ্গেলটাকে একটু বড় করে আঁকলাম, একটু বড় করে আঁকলাম, ঠিক আছে, এটা হয়ে গেল থিটা। সাপোজ করো বোঝানোর সুবিধার জন্য এই ত্রিভুজটাকেই বড় করে করলাম। এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা হয়ে গেল আমার লম্ব, বা এটা হয়ে গেল আমার লম্ব পারপেন্ডিকুলার। লম্বটাকে আমি এক্স দিচ্ছি, হ্যাঁ লম্বটাকে আমি এক্স নাম দিলাম, ছাড়ো বললে এটাকে আমি এক্স নাম দিলাম। না না না, এটা যদি এক্স অক্ষ নিই, এটা যদি ওয়াই অক্ষ নিই, এটাকে ওয়াই নাম দিলাম, এটাকে আমি এক্স নাম দিলাম, আর এটাকে আমি সাপোজ করো পি নাম দিলাম। এটা আমার বিহেভ করছে আর্কের মতো, এটা আমার বিহেভ করছে রেডিয়াসের মতো, এটাও আমার বিহেভ করছে রেডিয়াসের মতো। যেখানে পি আর এক্স হচ্ছে রেডিয়াস, তাই এটাকে স্মল আর দিয়ে দিলাম, এটাকে আমি স্মল আর দিয়ে দিলাম, আর আর্ককে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন দেখো এই বড় ত্রিভুজটির ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এস লম্ব বাই অতিভুজ এস বাই আর হচ্ছে, এস বাই আর হচ্ছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটাও এস বাই আর হচ্ছে, এটাও এস বাই আর হচ্ছে। আর আমি যদি এইমাত্র একটু আগে শিখেছি যে অ্যাঙ্গেল বের করতে কি করে হয়, অ্যাঙ্গেল মানে হচ্ছে আর্ক বাই রেডিয়াস, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু আর্ক মানে এস আর রেডিয়াস মানে হচ্ছে আর। তাহলে এই যে চারটে জিনিস আমি দেখলাম, এই সরি এই তিনটে জিনিস আমি দেখলাম, এইখান থেকে বুঝতে পারলাম থিটা যদি খুব ছোট হয় তাহলে আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা লিখতে পারি। এটা লিখতে পারি কখন লিখতে পারি না, যখন থিটার মান খুব ছোট হবে। তাই জন্য লেখা আছে ইফ থিটা ইজ স্মল সে লেস দেন 5 ডিগ্রি, দেন সাইন থিটার মান থিটা লিখতে পারি, ট্যান থিটার মান থিটা লিখতে পারি, সাইন থিটার মান থিটা লিখতে পারি, ট্যান থিটার মান নিয়ার দেন ইকুয়াল টু থিটা লিখতে পারি। কস থিটার মান 1, কস থিটার মান 1 কেন হচ্ছে, কস থিটা, কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, রেডিয়াস বাই রেডিয়াস, আর বাই আর ইজ ইকুয়াল টু 1। তাই জন্য কস থিটা ইজ ইকুয়াল টু আমার 1 হয়ে গেছে। এটাই হচ্ছে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। কি বললাম, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। তাহলে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে বা থিটা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা আর ট্যান থিটাকে আমি থিটার সঙ্গে সমান করতে পারি, আর কস থিটার মানকে আমি 1 এর সঙ্গে সমান করতে পারি। কি বললাম বোঝা গেছে? আর আর কি আছে, এখান থেকে একটা অঙ্ক করা যেতে পারে।
কতক্ষণ হলো? চলো একটা অঙ্ক করা যেতে পারে। সাপোজ করো আমি সাইন 1 ডিগ্রির ভ্যালু বের করব। সাইন 1 ডিগ্রি এর ভ্যালু বের করব। সাইন 1 ডিগ্রিকে আমি ডিগ্রিকে আগে রেডিয়ানে করব। হ্যাঁ, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, কি করে হলো? আমি বারবার ধরে বলেছি যেখানে যেখানে পাই রেডিয়ান দেখবে সেখানে সেখানে তুমি 180 ডিগ্রি বসাবে। তাহলে 1 ডিগ্রি মানে কত হলো? পাই বাই 180 রেডিয়ান। বোঝা গেছে? আর এইটাকে আমি পাই বাই 180 লিখতে পারি। পাই এর মান হচ্ছে 3.14 আর 180 কে 180 লেখা যেতেই পারে। ঠিক আছে, খেয়াল রাখবে পাই এর মান হচ্ছে 3.14 বা এটাকে 22 সাথে লেখা যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? এবারে তুমি যদি এটা করে দাও, সাইন 1 ডিগ্রি মানে 1 যদি করে দাও, তাহলে এটা কিন্তু আমার ভুল হয়ে যাবে। এটা কিন্তু আমার ভুল হয়ে যাবে, খেয়াল রাখবে। সাইন 1 ডিগ্রির মান কিন্তু কোনোদিনও 1 হবে না, কারণ সাইন 90 ডিগ্রির মান 1 হয়। কারণ কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, সাইন 1 ডিগ্রির মান কিন্তু 1 হয় না। যখনই সাইন x ডিগ্রি দেখবে তখনই এটাকে সাইন পাই এক্স বাই 180 রেডিয়ান, আগে রেডিয়ানে কনভার্ট করবে। ঠিক আছে, দিয়ে এটাকে করবে পাই এক্স বাই 180। খেয়াল করবে যেখানে এক্স অবশ্যই 5 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। খেয়াল রাখবে এক্সটা অবশ্যই 5 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। ডিগ্রিতে থাকলে ফার্স্ট কাজ তোমাকে রেডিয়ানে করতে হবে, ডিগ্রিতে থাকলে ফার্স্ট কাজ তোমাকে রেডিয়ানে করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল থাকে যেন। এবার তুমি বাড়িতে করতে পারো, তুমি বাড়িতে করতেই পারো। tan 2 ডিগ্রির মান বের করলে, tan 5 ডিগ্রির মান বের করলে, আর যদিও tan 2 ডিগ্রি আর sin 2 ডিগ্রি সেম হবে, tan 5 ডিগ্রি আর tan 5 ডিগ্রি আর sin 5 ডিগ্রি সেম হবে। আমি কি বললাম? এগুলোকে রেডিয়ানে করতে হবে, এগুলোকে রেডিয়ানে করতে হবে, তাই জন্য 2 পাই বাই 180 এটা হবে 5 পাই বাই 180। খেয়াল রাখবে। হ্যাঁ, অবশ্যই cos 2 ডিগ্রি 1 হবে, cos 5 ডিগ্রি 1 হবে, এগুলো খেয়াল রাখবে। বাস, এই হচ্ছে অল সাইন ট্যান কস রুল। আরো রুল আছে, চাইলে করানো যেতে পারে। কতক্ষণ হলো? না, আর করাবো না, পিপিটিও বানানো হয়নি।
না ছোট জিনিস আছে, বলে দিই, দেরি করবো না। দেখো তোমাদের আর একটা ছোট্ট সূত্র আছে, একটা সূত্র নয় অনেকগুলো সূত্র আছে, যেটা বলতে সময় বেশি লাগবে না, নাহলে বেকার ওইটুকুর জন্য ত্রিকোণমিতির আবার আলাদা ভিডিও করতে হবে। তাই জন্য সূত্রটা বলে দিচ্ছি, মুখস্থ রাখতে হবে। আবার বলছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, সূত্রগুলো করতে করতে কিন্তু মনে থেকে যাবে। কি বললাম, সূত্রগুলো করতে করতে মনে থেকে যাবে। তুমি যখন ক্লাস 6-এ পড়তে, সেখান থেকে তুমি প্রথম a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র 6-এ বা 7-এ, আমার এক্স্যাক্টলি মনে নেই, 6-7 তো পড়াই না, তো 6-এ বা 7-এ হয়তো তুমি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করেছিলে। তুমি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করেছো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করেছো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করেছো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করেছো, 4ab সূত্র মুখস্থ করেছো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করেছো, অনেক সূত্র মুখস্থ করেছো। এখন যদি সব সূত্রগুলোকে এক কাছে যদি ক্লাস 6-এর ছেলেকে দিয়ে দেওয়া হয়, সে কি মুখস্থ রাখতে পারবে? অ্যান্সারটা হচ্ছে না, মুখস্থ রাখতে পারবে না। ঠিক সেরকম তোমাকে যদি একবারে ত্রিকোণমিতির সব সূত্রগুলো যদি দিয়ে দিই, তাহলে তুমিও মুখস্থ রাখতে পারবে না। তোমাকে একবারে মুখস্থ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সূত্রটা তুমি লিখে রাখবে, প্র্যাকটিস করতে করতে তোমার অজান্তেই দেখবে সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। আমি সূত্রটা মুখস্থ করার কিছু পদ্ধতি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো, প্রথমে আসছে সাইন a প্লাস বি। সাইন a প্লাস বি যেখানে যেখানে দেখবে, সেখানে তুমি সাইন এ কস বি, তারপরে উল্টোটা কস এ সাইন বি। সাইন এ প্লাস বি মানে প্রথমে সাইন এ, তারপরে কস বি, প্লাস তারপর উল্টোটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো, যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো, তাহলে শুধুমাত্র এই সাইনটার চেঞ্জ হতো। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্রটা আইডেন্টিক্যাল, শুধু প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বাস এইটুকু জিনিস। এবারে কস এ প্লাস বি, কস থাকলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে। কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। cos a plus b cos a cos b মাইনাস sin a sin b। সাইন থাকলে sin a cos b হয় প্লাস cos a sin b হয়। cos থাকলে কিন্তু আগে cos গুলো হবে, তারপরে sin গুলো হবে। আর একটা জিনিস, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সূত্র করতে করতে মুখস্থ হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। এমন কোনো দিব্যি দেওয়া নেই যে এখনই তোমাকে মাথায় ঢোকাতে হবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? এবারে তুমি এখান থেকে sin 2a এর সূত্রতে ইজিলি আসতে পারো। তুমি যদি এখানে a ইজ ইকুয়াল টু b যদি পুট করে দাও, তুমি যদি এখানে a ইজ ইকুয়াল টু b যদি পুট করে দাও, তাহলে তুমি b এর জায়গায় a বসাও না, তুমি এখানে b এর জায়গায় a বসাও, তাহলে এটা cos a আসবে, এটা cos a আসবে, আর এটাও sin b, তো এটাও sin a আসবে। তাহলে সাইনে কসে সাইনে কসে মানে 2 সাইনে কসে, তাই দেখো এখানে 2 সাইনে কসে এসছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এখানে যদি তুমি a ইজ ইকুয়াল টু b বসিয়ে দাও, তাহলে তুমি এই সূত্রটা পাবে। তুমি যদি এইখানে a ইজ ইকুয়াল টু b বসিয়ে দাও, তুমি যদি সিম্পলি কি করছো, এখানে a ইজ ইকুয়াল টু b বসাচ্ছ, এইখানেও তুমি a ইজ ইকুয়াল টু b বসাচ্ছ, এগুলোতে কি করছো তুমি a ইজ ইকুয়াল টু b বসাচ্ছ, ঠিক আছে? এবার সাইনে কসে বেরিয়েছে, সাইন 2a বেরিয়েছে, কস 2a বেরিয়েছে। এবারে এই সূত্রটা কি করে মুখস্থ করবে, এই সূত্রটা কি করে মুখস্থ করবে? দেখো এই সূত্র মুখস্থ করার ট্রিক বলছি। দেখো এই মাত্র দেখতে পাচ্ছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু cos 2a হচ্ছে। তুমি এখানে a ইজ ইকুয়াল টু b বসাও না, b এর জায়গায় বসিয়ে দাও। cos a মানে cos স্কয়ার a, sin a আর b এর জায়গায় বসাচ্ছ sin a মানে sin স্কয়ার a, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু cos 2a, ঠিক আছে? এবার তুমি দেখো এই মাত্র এইখানে করলো, এখানে করছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a
ইজ ইকুয়াল টু 1, এখানে আসছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, মানে এটা হচ্ছে cos 2a। এবারে তুমি যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন যদি দাও আর এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন যদি দাও আর এখানে 1 + 2 যদি করতে যাও তাহলে 1 + cos 2a sin স্কয়ারে কেটে যাবে, দিয়ে 2 cos স্কয়ারে হবে। এবারে তুমি যদি এখানে 1 - 2 যদি করো তুমি যদি 1 - 2 যদি করো তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, দিয়ে এগুলো কেটে যাবে। তাহলে 1 - cos 2a ইজ ইকুয়াল টু 1 - cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ারে হবে। তাহলে এটাও একটা সূত্র হয়ে গেল, 1 + cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ারে, 1 - cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ারে। এবারে এইখান থেকে এই সূত্রগুলো আসছে, এখানে 2a এর জন্য করেছি, এখানে a এর জন্য করা আছে, ঠিক আছে? তো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে cos 2a ইজ ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ারে, তাই দেখো এখানে 1 - 2 sin স্কয়ারে আছে। এইখানে cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ারে -1 আছে, তাই দেখো 2 cos স্কয়ারে -1 আছে। বুঝতে পেরেছো? তাহলে তুমি এই সূত্রগুলো বেসিক্যালি মুখস্থ রাখবে, এটা অটোমেটিক মনে থেকে যাবে। এবারে এটা যদি 2a না হয়ে এটা যদি a হতো, এটা যদি 2a না হয়ে যদি এটা a হতো, তাহলে এখানে 2a এর জায়গায় শুধু a পুট করবে, তাহলে 1 + cos a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a/2 হতো। এটা যদি 2a না হয়ে যদি a হতো, তাহলে 1 - cos a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার a/2 হতো। বাস, এই জিনিসগুলো ইজিলি আই হোপ তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে? লাস্ট তোমাকে যে সূত্র মনে রাখতে হবে tan 2a, তুমি sin 2a cos 2a করে ইজিলি তুমি এই ফর্মুলাটাকে নিয়ে আসতে পারবে। আচ্ছা, tan a + b, হ্যাঁ দাঁড়াও, এই যে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, tan a + b, tan a + tan b by 1 - tan a tan b, tan a - b is equal to tan a - tan b by 1 + tan a tan b, ঠিক আছে? মাইনাস থাকলে উপরে মাইনাস হবে, প্লাস থাকলে উপরে প্লাস হবে, আর নিচেরটা অপোজিট সাইনের হবে। এইটুকু জিনিস খেয়াল রাখবে, এর জায়গায় বি বসাবে, এই সূত্র পাবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো কিন্তু চাপ নেওয়ার কোনো কারণ নেই, এমনি মুখস্থ হয়ে যাবে। এবারে দেখো না, তুমি sin a + b পড়লে তোমাকে কি রকম ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। ধরো তুমি sin 120 ডিগ্রির মান বের করতে চাইছো, অল সাইন tan cos করে তুমি অল সাইন tan cos এর রুল লাগিয়ে তুমি sin 120 ডিগ্রির মান বের করতে পারবে। তুমি sin a + b এর মানও মানে a + b এর সূত্র লাগিয়েও তুমি এর মান বের করতে পারবে। sin 90 + 30 করবে, sin a + b কত হবে? এটা sin a cos b plus cos a into sin b, ঠিক আছে? sin 90 এর ভ্যালু হচ্ছে 1, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, cos 90 এর ভ্যালু হচ্ছে 0 into sin 30 করে দাও, ছাড়ো। তাহলে কত হচ্ছে? এটা আলটিমেট √3/2 হচ্ছে, এটাই sin 120 ডিগ্রির ভ্যালু।
প্রুফ হয়ে গেল। কি বললাম বুঝতে পারলে? সহজ জিনিস, কোনো কঠিন জিনিস নয় কিন্তু। দেখো না sin 120 এর ভ্যালু √3/2 আছে এখানে। দেখো sin 120 এর ভ্যালু √3/2 আছে এখানে। তুমি এরকম করে cos 120 বের করতে পারবে, cos 130 বের করতে পারবে, সরি 150 বের করতে পারবে, যা খুশি তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। সাপোজ করো তুমি বের করতে চাইছো cos 75 ডিগ্রি। কি করে বের করবে? এটাকে লিখতে পারো cos 45 + 30 করতেই পারো। দিয়ে কত হবে এটা? cos 45 * cos 30 মাইনাস sin 45 * sin 30, এভাবে করতে পারো। তো এইভাবে অঙ্কগুলো হবে, তুমি মান বসিয়ে অঙ্কগুলো করতে পারো। তো মোটামুটি ত্রিকোণমিতি থেকে যা ছিল আমি তোমাদের করিয়ে দিয়েছি, এর বাইরে ত্রিকোণমিতি করতে আর লাগবে না। এইটুকু জিনিস তোমরা যদি মাথায় রাখো, তাহলে 11-12 এর ফিজিক্স পড়তে গিয়ে, যেই মেন নিট এর ফিজিক্স পড়তে গিয়ে ত্রিকোণমিতি থেকে যা আছে, ত্রিকোণমিতি যেটুকু লাগবে, ত্রিকোণমিতি যেটুকু লাগে সেটুকু তোমাদের হয়ে যাবে। আর তোমাকে অঙ্কের স্যারের উপরে রিলাই করতে হবে না। অঙ্কের স্যার যখন করাবেন তখন করাবেন, ঠিক আছে? মোটামুটি এই সূত্রগুলো যদি হাতস্থ থাকে, এই সূত্রগুলো যদি হাতের মুঠোয় তুমি আনতে পারো, এই সূত্রগুলো অ্যাপ্লাই যদি তুমি করতে পারো, তাহলে ইজিলি ত্রিকোণমিতি রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। আই হোপ এই সেশন তোমাদের ভালো লেগেছে। প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে কিন্তু এই সূত্রগুলো ইজিলি মনে থেকে যাবে, বিশ্বাস করে দেখো, একবার প্র্যাকটিসটা করো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইখানেই পর্যন্ত রইল। নেক্সট ভিডিওতে বেসিক ম্যাথের আরও একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। আজকে বাই।